আমার স্বামীর কোমায় থাকায় আমার কানে প্রেমের প্রস্তাব দিলেন শ্বশুর। আমি আঁতকে উঠলাম যখন আমার শ্বশুর দিলীপবাবু বললেন, স্বামীর গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে শ্বশুর আর আমি 4 দিন ধরে একসাথে ছিলাম। কোমায় থাকা ছেলের জন্য আমি কাঁদছিলাম। একদিন ক্যাফেটেরিয়া থেকে ফিরে দেখি শ্বশুর ছেলের কানে ফিসফিস করছেন, বাবা, আমাকে মাফ করো, আমি বোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই। আমি ওকে আমার পত্নী করতে চাই। আমি দরজায় দাঁড়িয়ে শুনলাম, এবং সেদিনই বুঝলাম শ্বশুরের হৃদয়ে আমার স্থান। আমার স্বামী সপ্তাহখানেক আগে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। তিনি কোমায় আছেন, অবস্থা স্থিতিশীল কিন্তু সংকটজনক। আমি আর আমার শ্বশুর দিলীপবাবু সারাক্ষণ হাসপাতালে থাকছি, পালা করে খাওয়া দাওয়া করি। শ্বশুর খুব যত্ন করছেন, আমাকে সাহস দিচ্ছেন। সেদিন আমি ক্যাফেটেরিয়া থেকে কফি আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি শ্বশুর আমার স্বামীর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলছেন। আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, ভেবেছিলাম শ্বশুর প্রার্থনা করছেন। কিন্তু যা শুনলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি দরজা ঠেলে ঘরে ঢুকে চিৎকার করে উঠলাম। আপনি কি বলছেন? দিলীপবাবু ঘুরে আমার দিকে তাকালেন, বিব্রত ও চকিত দৃষ্টিতে। বোমা, তুমি কবে এলে? আপনি আমার স্বামীকে কি বলছিলেন আমি শুনেছি। আমি রাগে কাঁপতে লাগলাম। আপনি কিভাবে এমন চিন্তা করতে পারেন? আপনার ছেলে কোমায় আছে আর আপনি কি? আমি আর লুকাতে পারছি না, বোমা। দিলীপবাবু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। এই 4 দিনে তোমাকে দেখে আমি বুঝেছি, তুমি আমার জীবনের নারী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 12 বছর বয়সী, স্কুলে যায়। দিলীপবাবুর কথা শুনে আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। আমি পিছিয়ে গেলাম, হাত দুটো কাঁপছিল। আপনি কি বলছেন? আপনার ছেলে? আমার স্বামী এখানে লাইফ সাপোর্টে আছে আর আপনি কি? দিলীপবাবু হাতটা বাড়িয়ে আমার হাত ধরতে গেলেন। আমি হাত সরিয়ে নিলাম। বোমা, শোনো, তিনি মিনতি করে বললেন, আমি জানি এটা ঠিক সময় নয়, কিন্তু মৃত্যু যে কখন এসে দাঁড়ায় কে জানে। আমার মনের কথা না বললে হয়তো চিরদিনের জন্য লুকিয়ে থেকে যাবে। আমি এই অবিশ্বাস্য পরিস্থিতিতে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় নার্স ঘরে ঢুকলেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বুঝলেন যে কিছু একটা হয়েছে। সবকিছু ঠিক আছে তো? তিনি জিজ্ঞাসা করলেন। আমি সামলে নিলাম নিজেকে। হ্যাঁ, ঠিক আছে, বললাম ঠান্ডা গলায়। নার্স চলে যাওয়ার পর আমি দিলীপবাবুর দিকে তাকালাম। আমি আপনার সাথে একা থাকতে পারবো না, আমি বললাম। আমি ডাক্তারকে বলবো যে আমাকে বাড়ি যেতে হবে। সেই রাতে যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম, আমার মাথার ভেতর ঝড় বইছিল। 4 বছর হয়ে গেল অনিন্দর সাথে বিয়ে হয়েছে। দিলীপবাবু সবসময় আমার প্রতি সম্মান দেখিয়েছেন, কখনো অসম্মান করেননি। হঠাৎ করে এমন আচরণ কেন? আমার মন বলছিল এর পেছনে অন্য কোনো কারণ থাকতে হবে। বাড়িতে ফিরে দেখি অর্ণব আর দীপা টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। তারা আমাকে দেখে অবাক হল। মা, তুমি ফিরে এলে? অর্ণব জিজ্ঞাসা করল। বাবার অবস্থা কেমন? অপরিবর্তিত, আমি বললাম। আমি একটু বাড়িতে এসেছি। কাল সকালে আবার যাব। দাদু কোথায়? দীপা জিজ্ঞাসা করল। দাদু হাসপাতালে আছে, আমি বললাম। সেই রাতে ঘুমানোর চেষ্টা করতে গিয়ে আমি দিলীপবাবুর কথাগুলো ভাবছিলাম। এর আগে তিনি কখনো এমন ইঙ্গিত দেননি। বরং সবসময় আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। তাহলে হঠাৎ করে এমন পরিবর্তন কেন? কিছু একটা ভুল হচ্ছে বলে আমার মনে হচ্ছিল। পরদিন সকালে ঠিক করলাম সত্যিটা জানতে হবে। অর্ণব আর দীপাকে স্কুলে পাঠিয়ে আমি হাসপাতালে গেলাম। দিলীপবাবুকে দেখলাম অনিন্দর রুমের বাইরে, কফি মগ হাতে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন। বোমা, তুমি এসেছ, তিনি অস্বস্তির সাথে বললেন। আমাদের কথা বলা দরকার, আমি দৃঢ় স্বরে বললাম। আমরা হাসপাতালের ক্যাফেটেরিয়ায় গেলাম। দিলীপবাবু চুপ করেছিলেন, যেন মনে মনে কথা সাজাচ্ছেন। বোমা, আমি গতকাল যা বলেছি তার জন্য দুঃখিত, তিনি শেষে বললেন। আমি জানি এটা অনুচিত ছিল। আমি বুঝতে পারছি না কেন আপনি এমন করলেন, আমি বললাম।
আপনি অনিন্দর বাবা, আমার শ্বশুর। আমরা একটা পরিবার। দিলীপবাবু গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আমি দ্বিধায় পড়লাম। কোথায়? আমাদের পুরনো বাড়িতে। মনে প্রশ্ন জাগল, একই ফাঁদ নাকি সত্যিই কিছু রহস্য আছে? কিন্তু আমার অন্তর বলছিল দিলীপবাবুকে একবার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। কিন্তু আমরা ফিরে এসে অনিন্দর কাছে থাকব। আমরা হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপবাবুর গাড়িতে উঠলাম। তিনি গাড়ি চালাতে লাগলেন শহরের প্রান্তের দিকে, যেখানে তাদের পুরনো বাড়িটা অবস্থিত। আমি অনিন্দর সাথে সেখানে কখনো যাইনি, শুধু তার কাছ থেকে শুনেছি যে তার বাবা পুরনো বাড়িটা ছেড়ে দিয়েছেন অনিন্দর মায়ের মৃত্যুর পর। গাড়ি থামল একটা পুরনো ঝিমানো কলোনিতে। পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে বড়বাগান, কিন্তু অয়ত্নে পড়ে ঘাস জঙ্গলে ভরে গেছে। 15 বছর হয়ে গেল এই বাড়িতে কেউ থাকে না, দিলীপবাবু বললেন গাড়ি থেকে নামতে নামতে। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। দিলীপবাবু আমাকে উপরের তলায় নিয়ে গেলেন, একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন। এটা অনিন্দর মায়ের রুম ছিল, তিনি বললেন। পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। দরজা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরটি যেন সময় থেমে থাকা একটা জায়গা। মায়ের পুরনো শাড়ি আলনায় ঝুলছে, টেবিলে শিশি বোতল সাজানো, একপাশে বাক্সপেটরা। বুমা, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই, দিলীপবাবু বললেন। অনিন্দ আমার সন্তান নয়। আমি শক খেয়ে দিলীপবাবুর দিকে তাকালাম। কি বলছেন আপনি? অনিন্দ আমার ভাইয়ের ছেলে। তিনি একটা পুরনো ড্রয়ার খুলে বললেন, একটা চিঠি আছে এখানে, সবকিছু লেখা আছে। দিলীপবাবু আমাকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম দিলেন। আমি কাপা হাতে খাম থেকে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় দিলীপ, তোমাকে কখনো বলিনি, কিন্তু এই সত্য আমার বুকের ভেতর চেপে রাখতে আর পারছি না। অনিন্দ তোমার সন্তান নয়, তোমার ভাই দীপঙ্করের সন্তান। সেই রাতের ভুলের জন্য আমি চিরদিন অনুতপ্ত থাকব। দীপঙ্কর জানে না যে অনিন্দ তার সন্তান। আমি মারা যাওয়ার পর তুমি অনিন্দকে পরখ করে দেখো, তার মধ্যে তোমার ভাইয়ের চরিত্রের ছাপ পাবে। ক্ষমা করো, মালতী। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। একটা মিনিট, আমি বললাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন অনিন্দ আপনার ভাইয়ের ছেলে? আর এই ভাই দীপঙ্কর, তিনি কোথায়? বিদেশে, ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমাদের ভাইদের মধ্যে যোগাযোগ নেই বলতে গেলে। আমি আবার চিঠিটা হাতে নিলাম। কিন্তু এর সাথে গতকালের ঘটনার কি সম্পর্ক? আপনি কেন আমাকে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি না, বোমা, দিলীপবাবু বললেন। তুমি আমার কাছে সন্তানের মতো। গতকাল আমি অনিন্দকে কি বলছিলাম শুনেছ? আমি ওকে বলছিলাম, বাবা, আমাকে মাফ করো, আমি বোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না। ওকে আমি নিজের মেয়ের মতো দেখি। তুমি অর্ধেক শুনে ভুল বুঝেছ। আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি তোমাকে নিয়ে আসার কারণ অন্য, তিনি বললেন। আমি চাই তুমি সত্যিটা জানো। আমার অসুস্থতার কারণে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো অচিরেই চলে যাব। তার আগে আমি চাই তুমি সব সত্য জানো। কোনো অসুস্থতা? আমি জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা, তিনি বললেন। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। এতদিন দিলীপবাবু আমার অনিন্দর বাবা ছাড়াও অনেক বেশি কিছু ছিলেন। বিপদে আপদে তিনি ছিলেন পাশে, আমার মা বাবার মতোই। তার অসুস্থতার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু শ্বশুরবাবু, আমি বললাম, এসব কথা আপনি অনিন্দকে বলেননি কেন? কিভাবে বলবো, তিনি বললেন। ভেবেছিলাম আমার মৃত্যুর পর চিঠিটা পড়ে সব জানবে। কিন্তু দুর্ঘটনার পর মনে হল হয়তো আর সময় নেই। তাহলে গতকাল আপনি অনিন্দর কানে কি বলছিলেন? বলছিলাম, বাবা, আমি সত্যিটা বলতে পারিনি, তুমি আমার ভাইয়ের ছেলে। কিন্তু তুমি আমার কাছে সবসময় আমারই সন্তান। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। এতদিন এই সত্য লুকিয়ে রেখে দিলীপবাবু কি কষ্ট পেয়েছেন। আমরা ঘরে আরও কিছুক্ষণ থাকলাম। দিলীপবাবু আমাকে আরও কিছু চিঠি দেখালেন, পুরনো ফটো দেখালেন যেখানে দীপঙ্কর ও মালতীকে একসাথে দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন, অনিন্দর অবস্থার অবনতি হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে ফিরলাম, উদ্বেগে ভরা মনে। অনিন্দর রুমে পৌঁছে দেখি ডাক্তার আর নার্সরা ব্যস্ত। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন।
মিসেস রায়, তিনি বললেন, আপনার স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা স্থিতিশীল করতে পেরেছি। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সম্ভবত তিনি শীঘ্রই জ্ঞান ফিরে পাবেন। আমি আর দিলীপবাবু রিলিফ পেলাম। সারারাত আমরা হাসপাতালে কাটালাম। ভোর 4টের দিকে নার্স এসে আমাদের ডাকলেন। মিসেস রায়, মিস্টার রায় জ্ঞান ফিরে পাচ্ছেন। আমি দৌড়ে গেলাম অনিন্দর রুমে। অনিন্দ চোখ খুলছিল। আমি তার হাত ধরে বসে রইলাম, চোখে জল। দিলীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি নিয়ে। পরদিন ডাক্তার বললেন অনিন্দর অবস্থা স্থিতিশীল, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে। আমি ঘরে ফিরে ছেলেমেয়েকে সব খবর দিলাম। তারা খুশিতে লাফিয়ে উঠল। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে লাগলাম। একদিন দিলীপবাবু আমাকে বললেন, বুমা, আমি অনিন্দকে সত্যিটা বলবো। কিন্তু আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। আমি সম্মতি দিলাম। কিন্তু মনে মনে ভয় ছিল, এই সত্য জেনে অনিন্দর কি প্রতিক্রিয়া হবে। 3 সপ্তাহ পর অনিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাড়ি ফেরার পথে অনিন্দ বলল, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কোমায় থাকার সময়। বাবা আমাকে বলছিলেন যে আমি তার ভাইয়ের ছেলে। আমি আর দিলীপবাবু একে অপরের দিকে তাকালাম, অবাক হয়ে। সে পরের গল্প। আমি বললাম, আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো। বাড়ি ফিরে সবাই মিলে একটা ছোট্ট পার্টি করলাম। অর্ণব আর দীপা বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। দিলীপবাবু কিন্তু অনিন্দর চোখের দিকে তাকাতে পারছিলেন না, লজ্জা ও অপরাধবোধে। পরদিন সকালে দিলীপবাবু অনিন্দর ঘরে ঢুকলেন। অনিন্দ, আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। কিন্তু এখানে নয়। আমি চাই তুমি একটা জায়গায় আমার সাথে যাও। অনিন্দ অবাক হয়ে বলল, কোথায় যাব বাবা? দার্জিলিং, দিলীপবাবু বললেন। আমাদের পুরনো সামারের বাড়িটায়। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ আমাকে কখনো বলেনি যে তাদের দার্জিলিংয়ে বাড়ি আছে। দার্জিলিংয়ের বাড়ি? অনিন্দ জিজ্ঞাসা করল, যেন সেও খুব একটা জানে না। হ্যাঁ, দিলীপবাবু বললেন। তোমার জন্মের আগে প্রতি গ্রীষ্মে আমরা সেখানে যেতাম। আমি, তোমার মা আর তিনি থেমে গেলেন। আর কে? অনিন্দ জিজ্ঞাসা করল। দীপঙ্কর কাকা, দিলীপবাবু ধীরে ধীরে বললেন। আমার ভাই। অনিন্দ আমার দিকে তাকাল, কিছুটা বিভ্রান্ত। দীপঙ্কর কাকা? আমি তো তাকে দেখিনি কখনো। তোমার 2 বছর বয়সের সময় তিনি চলে গিয়েছিলেন ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমি চাই তুমি সুস্থ হয়ে উঠলে আমরা 3 জন দার্জিলিং যাই। সেখানে তোমাকে সবকিছু বলব। 2 সপ্তাহ পর অনিন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমরা 3 জন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ণব আর দীপাকে আমার বাবা-মার কাছে রেখে এলাম। দার্জিলিং যাওয়ার ট্রেনে আমরা 3 জন পাশাপাশি বসেছিলাম। অনিন্দ ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল, আর দিলীপবাবু চুপচাপ বসেছিলেন, যেন মনে মনে কিছু ভাবছিলেন। শ্বশুরবাবু, আমি ধীরে ধীরে বললাম, দার্জিলিংয়ের বাড়িতে কি আমরা অনিন্দকে সব বলব? দিলীপবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তার আগে আমি আরও একটা চমক দিতে চাই। দীপঙ্কর সেখানে থাকবে। আমি চমকে উঠলাম। কি? কিভাবে? আপনি তো বললেন তার সাথে যোগাযোগ নেই। আমি মিথ্যা বলেছিলাম, দিলীপবাবু অস্বস্তির সাথে বললেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। সে বছরে একবার ভারতে আসে, দার্জিলিংয়ের বাড়িতে থাকে। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ট্রেন আরেকটা স্টেশনে থামল। দিলীপবাবু চুপ করে গেলেন। সারাপথ আমি ভাবছিলাম, এই পরিবারে কত রহস্য লুকানো আছে যা আমি জানি না। সন্ধ্যার সময় আমরা দার্জিলিং পৌঁছালাম। পাহাড়ের ঢালে একটা বাংলো, চারদিকে দেবদারু গাছ। মিষ্টি কুয়াশায় ঢাকা বাড়িটা দেখতে যেন কোনো রহস্যকাহিনীর সেট। গাড়ি থামতেই আমরা দেখলাম বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছেন। অনিন্দর চেহারার সাথে অদ্ভুত মিল, কিন্তু বয়স অনেক বেশি। দীপঙ্কর, দিলীপবাবু ডাকলেন। সেই লোকটি এগিয়ে এলেন। তোমরা এসে গেছ, তিনি বললেন, কণ্ঠস্বর ভারী। অনিন্দ অবাক হয়ে তাকিয়েছিল। আপনি আমার কাকা? দীপঙ্কর হাসলেন, কিন্তু সেই হাসিতে যেন কষ্ট ছিল। চলো ভেতরে যাই। ঠান্ডা পড়ে যাচ্ছে। বাড়ির ভেতরটা বেশ গরম ছিল, ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। সবকিছু পুরনো স্টাইলে সাজানো, যেন সময় থেমে গেছে। কাঠের দেওয়ালে পুরনো ফটোফ্রেম, ইংরেজ আমলের আসবাবপত্র। আমরা বসার ঘরে বসলাম। দীপঙ্কর ঘরে ঢুকলেন 4 কাপ চা নিয়ে।
চা, তিনি বললেন, দার্জিলিংয়ের চা গু। আমরা চা নিলাম। কেউ কথা বলছিল না। শেষে অনিন্দ ধৈর্য হারিয়ে বলল, কেউ কি আমাকে বলবে আমরা এখানে কেন এসেছি? দিলীপবাবু আর দীপঙ্কর একে অপরের দিকে তাকালেন। বলো দিলীপ, দীপঙ্কর বললেন। দিলীপবাবু গলা পরিষ্কার করলেন। অনিন্দ, তোমাকে একটা সত্য জানাতে হবে, তিনি বললেন। এই সত্য তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু আমরা চাই তুমি জানো। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তুমি আমার ছেলে নও, তুমি দীপঙ্করের ছেলে গু। অনিন্দ কাপের চা ফেলে দিল। কি বলছেন আপনি? সে উঠে দাঁড়াল। বসো, শোনো, দীপঙ্কর বললেন। তোমার মায়ের সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু আমি বিদেশে চলে যাচ্ছিলাম বলে আমরা বিয়ে করিনি। তোমার মা তখন দিলীপকে বিয়ে করল। কিন্তু বিয়ের আগে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, সেই সময়ের ফল তুমি গু। অনিন্দ তার মাথা ধরে বসে পড়ল। এসব আমি বিশ্বাস করি না। এই দেখো, দিলীপবাবু একটা ডিএনএ টেস্ট রিপোর্ট বের করলেন। তোমার মায়ের মৃত্যুর পর আমি গোপনে টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট বলছে তুমি আমার ছেলে নও। অনিন্দ রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তারপর ছুঁড়ে ফেলে দিল। আমার সারা জীবন ভেবেছি আপনি আমার বাবা, সে দিলীপবাবুর দিকে তাকিয়ে বলল। আর এখন আপনি বলছেন আমি আপনার ভাইয়ের সন্তান? তুমি আমার কাছে সবসময় ছেলেই ছিলে। অনিন্দ, দিলীপবাবু বললেন, চোখে জল। আমি তোমাকে ভালোবাসি উ। অনিন্দ দীপঙ্করের দিকে ফিরল। আর আপনি? আপনি কেন আমার কাছে আসেননি? আমি জানতাম না তুমি আমার ছেলে, দীপঙ্কর বললেন। সেই চিঠি তোমার মা শুধু দিলীপকে দিয়েছিল। আমি মাত্র 2 বছর আগে জেনেছি, যখন দিলীপ আমাকে বলেছিল গু। রাতভর আমরা উত্তেজিত আলোচনায় মেতে রইলাম। অনিন্দ অনেক প্রশ্ন করল, কখনো রাগে ফেটে পড়ল, কখনো নিঃশব্দে কাঁদল। আমি পাশে বসে তার হাত ধরে রইলাম। পরের দিন সকালে আমরা বাড়ির পেছনে একটা ছোট্ট কবরস্থানে গেলাম। সেখানে মালতীর কবর, বাগানের মাঝে ফুলে ঘেরা। তোমার মা এখানে থাকতে ভালোবাসত, দীপঙ্কর বললেন। মারা যাওয়ার আগে বলেছিল তাকে এখানে সমাধিস্থ করতে গু। অনিন্দ কবরের সামনে হাঁটু গেড়ে বসল। মা, কেন আমাকে সত্যি বলে যাওনি? সে বিটবিট করে বলল। সেদিন বিকেলে আমরা বাড়ির ছাদে বসেছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দীপঙ্কর অনিন্দর পাশে বসে তার হাত ধরলেন। আমি জানি এটা তোমার জন্য কঠিন, তিনি বললেন, কিন্তু আমি তোমার জীবনের অংশ হতে চাই গু। অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল। আমার 2 বাবা, সে শেষে বলল, একজন যিনি আমাকে মানুষ করেছেন, আরেকজন যার রক্ত আমার শিরায়। আমি দুজনকেই ভালোবাসতে চাই উ। সেই সন্ধ্যায় দিলীপবাবু আমাদের দুজনকে ডেকে আরেকটা সত্য প্রকাশ করলেন। আমি তোমাদের বলিনি, তিনি বললেন, আমার হার্টের সমস্যা গুরুতর। ডাক্তার বলেছেন আমার হয়তো বেশি দিন নেই গি। অনিন্দ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, না। আমি আপনাকে হারাতে পারব না গি। আমিও কাঁদতে শুরু করলাম। দীপঙ্কর উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এলেন। দিলীপ, তিনি বললেন, আমি একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছি। তিনি কানাডায় থাকেন, হার্টের রোগের বিশেষজ্ঞ। তিনি তোমাকে দেখতে চান উ। দিলীপবাবু অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকালেন। তুমি এসব কি করছ? তুমি আমার ভাই, দীপঙ্কর বললেন। আমি তোমাকে হারাতে পারব না। তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ভুলের জন্য ক্ষমা করেছ। এটা আমার করা উচিত কি? পরদিন আমরা সবাই কলকাতায় ফিরে এলাম নতুন আশা নিয়ে। অনিন্দ তার 2 বাবাকে একসাথে পেয়ে খুশি, যদিও এখনও সব গ্রহণ করতে কষ্ট হচ্ছে তার। কলকাতা ফিরে আমরা যখন বাড়িতে ঢুকলাম, অর্ণব আর দীপাকে একজন অপরিচিত মহিলার সাথে বসে থাকতে দেখলাম। ওই যে মা এসেছেন, দীপা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এই মহিলাকে? আমি জিজ্ঞাসা করলাম, অবাক হয়ে। আমি দীপঙ্করের স্ত্রী সুমিত্রা, মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন। আমি শুনেছি সব, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে উ। আমি তাকালাম দীপঙ্করের দিকে, তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সে আমাকে সবকিছু বলেছে, সুমিত্রা বললেন। অনিন্দ আমার স্বামীর ছেলে, আমিও তাকে চিনতে চাই গি। পরের কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হল। দিলীপবাবুকে কানাডায় নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। দীপঙ্কর আর সুমিত্রা কলকাতায় থাকতে শুরু করলেন। অনিন্দ তার আসল বাবাকে চিনতে শুরু করল, কিন্তু তার কাছে দিলীপবাবুই ছিলেন সত্যিকারের বাবা। 6 মাস পরে দিলীপবাবু সুস্থ হয়ে ফিরে এলেন। সেই উপলক্ষে আমরা সবাই আবার দার্জিলিং গেলাম। এবার অর্ণব আর দীপাও সাথে ছিল।
দার্জিলিংয়ের বাড়িতে বিশাল ডাইনিং টেবিলে আমরা সবাই বসেছিলাম। দিলীপবাবু উঠে দাঁড়ালেন। আমি দেখছি আমাদের পরিবার কতটা বড় হয়ে গেছে, তিনি বললেন, চোখে হাসি। একসময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আজ দেখছি এটা আরেকটা শুরু। দীপঙ্কর হাত তুললেন। আমি একটা ঘোষণা করতে চাই, তিনি বললেন। আমরা দার্জিলিংয়ের বাড়িটা একটা হেরিটেজ হোটেলে পরিণত করছি। এটা চালাবেন অনিন্দ আর শ্রাবন্তী গো। আমি আর অনিন্দ অবাক হয়ে তাকালাম একে অপরের দিকে। এইভাবে দীপঙ্কর বললেন, মালতীর স্মৃতি বেঁচে থাকবে, আর আমরাও সবাই বারবার এখানে আসতে পারব গো। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ছাদে গিয়ে তারা দেখছিলাম। অনিন্দ এসে পাশে দাঁড়াল। ভাবতে পারো, সে বলল, এতদিন আমরা কতটা মিথ্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন সেই মিথ্যা থেকে কত সুন্দর একটা সত্য বেরিয়ে এলো। আমি হাসলাম। জীবনে এমন অনেক রহস্য থাকে, আমি বললাম। কিন্তু শেষে সব রহস্যের সমাধান হয় গ। আমার জীবনের সবচেয়ে বড় সমাধান তুমি। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। আমি মাথা রাখলাম তার কাঁধে। দূরে পাহাড়ের চূড়ায় সূর্য উঠছিল, নতুন দিনের আলো ছড়িয়ে দিয়ে। স্বামীর কোমায় থাকার সময় আমার শ্বশুরের কথা শুনে আমি যে চমকপ্রদ রহস্যের সন্ধান পেয়েছিলাম, তা শেষ পর্যন্ত আমাদের পরিবারকে আরও গভীরভাবে একত্রিত করেছিল। সেই রহস্য ছিল না অশ্লীল বা লজ্জাজনক, বরং ছিল জীবনের জটিলতার একটি প্রমাণ, যা আমাদেরকে দেখিয়েছিল যে সত্য যতই কঠিন হোক না কেন, তা প্রকাশ করলে আমরা ভালোবাসার মাধ্যমে সব সমস্যা অতিক্রম করতে পারি। আপনি অনিন্দর বাবা, আমার শ্বশুর। আমরা একটা পরিবার। দিলীপবাবু গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে গু। আমি দ্বিধায় পড়লাম। কোথায়? আমাদের পুরনো বাড়িতে গু। মনে প্রশ্ন জাগল, একই ফাঁদ নাকি সত্যিই কিছু রহস্য আছে? কিন্তু আমার অন্তর বলছিল, দিলীপবাবুকে একবার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। কিন্তু আমরা ফিরে এসে অনিন্দর কাছে থাকব গ। আমরা হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপবাবুর গাড়িতে উঠলাম। তিনি গাড়ি চালাতে লাগলেন শহরের প্রান্তের দিকে, যেখানে তাদের পুরনো বাড়িটা অবস্থিত। আমি অনিন্দর সাথে সেখানে কখনো যাইনি, শুধু তার কাছ থেকে শুনেছি যে তার বাবা পুরনো বাড়িটা ছেড়ে দিয়েছেন অনিন্দর মায়ের মৃত্যুর পর। গাড়ি থামল একটা পুরনো ঝিমানো কলোনিতে। পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে বড়বাগান, কিন্তু অয়ত্নে পড়ে ঘাস জঙ্গলে ভরে গেছে। 15 বছর হয়ে গেল এই বাড়িতে কেউ থাকে না, দিলীপবাবু বললেন গাড়ি থেকে নামতে নামতে। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। দিলীপবাবু আমাকে উপরের তলায় নিয়ে গেলেন, একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন। এটা অনিন্দর মায়ের রুম ছিল, তিনি বললেন। পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। দরজা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরটি যেন সময় থেমে থাকা একটা জায়গা। মায়ের পুরনো শাড়ি আলনায় ঝুলছে, টেবিলে শিশি বোতল সাজানো, একপাশে বাক্সপেটরা। বুমা, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই, দিলীপবাবু বললেন। অনিন্দ আমার সন্তান নয় গ। আমি শক খেয়ে দিলীপবাবুর দিকে তাকালাম। কি বলছেন আপনি? অনিন্দ আমার ভাইয়ের ছেলে, তিনি একটা পুরনো ড্রয়ার খুলে বললেন। একটা চিঠি আছে এখানে, সবকিছু লেখা আছে গিউ। দিলীপবাবু আমাকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম দিলেন। আমি কাপা হাতে খাম থেকে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় দিলীপ, তোমাকে কখনো বলিনি, কিন্তু এই সত্য আমার বুকের ভেতর চেপে রাখতে আর পারছি না। অনিন্দ তোমার সন্তান নয়, তোমার ভাই দীপঙ্করের সন্তান। সেই রাতের ভুলের জন্য আমি চিরদিন অনুতপ্ত থাকব। দীপঙ্কর জানে না যে অনিন্দ তার সন্তান। আমি মারা যাওয়ার পর তুমি অনিন্দকে পরখ করে দেখো, তার মধ্যে তোমার ভাইয়ের চরিত্রের ছাপ পাবে। ক্ষমা করো, মালতী। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। একটা মিনিট, আমি বললাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন অনিন্দ আপনার ভাইয়ের ছেলে? আর এই ভাই দীপঙ্কর, তিনি কোথায়? বিদেশে, কানাডায়, দিলীপবাবু বললেন। আমাদের ভাইদের মধ্যে যোগাযোগ নেই বলতে গেলে গু। আমি আবার চিঠিটা হাতে নিলাম। কিন্তু এর সাথে গতকালের ঘটনার কি সম্পর্ক? আপনি কেন আমাকে গি? আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি না, বোমা, দিলীপবাবু বললেন। তুমি আমার কাছে সন্তানের মতো। গতকাল আমি অনিন্দকে কি বলছিলাম শুনেছ? আমি ওকে বলছিলাম, বাবা, আমাকে মাফ করো, আমি বোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না। ওকে আমি নিজের মেয়ের মতো দেখি। তুমি অর্ধেক শুনে ভুল বুঝেছ। আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি তোমাকে নিয়ে আসার কারণ অন্য, তিনি বললেন।
আমি চাই তুমি সত্যিটা জানো। আমার অসুস্থতার কারণে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো অচিরেই চলে যাব। তার আগে আমি চাই তুমি সব সত্য জানো। কোনো অসুস্থতা? আমি জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা, তিনি বললেন। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। এতদিন দিলীপবাবু আমার অনিন্দর বাবা ছাড়াও অনেক বেশি কিছু ছিলেন। বিপদে আপদে তিনি ছিলেন পাশে, আমার মা বাবার মতোই। তার অসুস্থতার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু শ্বশুরবাবু, আমি বললাম, এসব কথা আপনি অনিন্দকে বলেননি কেন? কিভাবে বলবো, তিনি বললেন। ভেবেছিলাম আমার মৃত্যুর পর চিঠিটা পড়ে সব জানবে। কিন্তু দুর্ঘটনার পর মনে হল হয়তো আর সময় নেই। তাহলে গতকাল আপনি অনিন্দর কানে কি বলছিলেন? বলছিলাম, বাবা, আমি সত্যিটা বলতে পারিনি, তুমি আমার ভাইয়ের ছেলে। কিন্তু তুমি আমার কাছে সবসময় আমারই সন্তান। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। এতদিন এই সত্য লুকিয়ে রেখে দিলীপবাবু কি কষ্ট পেয়েছেন। আমরা ঘরে আরও কিছুক্ষণ থাকলাম। দিলীপবাবু আমাকে আরও কিছু চিঠি দেখালেন, পুরনো ফটো দেখালেন যেখানে দীপঙ্কর ও মালতীকে একসাথে দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন, অনিন্দর অবস্থার অবনতি হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে ফিরলাম, উদ্বেগে ভরা মনে। অনিন্দর রুমে পৌঁছে দেখি ডাক্তার আর নার্সরা ব্যস্ত। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। মিসেস রায়, তিনি বললেন, আপনার স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা স্থিতিশীল করতে পেরেছি। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সম্ভবত তিনি শীঘ্রই জ্ঞান ফিরে পাবেন। আমি আর দিলীপবাবু রিলিফ পেলাম। সারারাত আমরা হাসপাতালে কাটালাম। ভোর 4টের দিকে নার্স এসে আমাদের ডাকলেন। মিসেস রায়, মিস্টার রায় জ্ঞান ফিরে পাচ্ছেন। আমি দৌড়ে গেলাম অনিন্দর রুমে। অনিন্দ চোখ খুলছিল। আমি তার হাত ধরে বসে রইলাম, চোখে জল। দিলীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি নিয়ে। পরদিন ডাক্তার বললেন অনিন্দর অবস্থা স্থিতিশীল, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে। আমি ঘরে ফিরে ছেলেমেয়েকে সব খবর দিলাম। তারা খুশিতে লাফিয়ে উঠল। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে লাগলাম। একদিন দিলীপবাবু আমাকে বললেন, বৌমা, আমি অনিন্দকে সত্যিটা বলবো। কিন্তু আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। আমি সম্মতি দিলাম। কিন্তু মনে মনে ভয় ছিল, এই সত্য জেনে অনিন্দর কি প্রতিক্রিয়া হবে। 3 সপ্তাহ পর অনিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাড়ি ফেরার পথে অনিন্দ বলল, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কোমায় থাকার সময়। বাবা আমাকে বলছিলেন যে আমি তার ভাইয়ের ছেলে। আমি আর দিলীপবাবু একে অপরের দিকে তাকালাম, অবাক হয়ে। সে পরের গল্প, আমি বললাম। আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো। বাড়ি ফিরে সবাই মিলে একটা ছোট্ট পার্টি করলাম। অর্ণব আর দীপা বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। দিলীপবাবু কিন্তু অনিন্দর চোখের দিকে তাকাতে পারছিলেন না, লজ্জা ও অপরাধবোধে। পরদিন সকালে দিলীপবাবু অনিন্দর ঘরে ঢুকলেন। অনিন্দ, আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। কিন্তু এখানে নয়। আমি চাই তুমি একটা জায়গায় আমার সাথে যাও। অনিন্দ অবাক হয়ে বলল, কোথায় যাব বাবা? দার্জিলিং, দিলীপবাবু বললেন। আমাদের পুরনো সামারের বাড়িটায়। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ আমাকে কখনো বলেনি যে তাদের দার্জিলিংয়ে বাড়ি আছে। দার্জিলিংয়ের বাড়ি? অনিন্দ জিজ্ঞাসা করল, যেন সেও খুব একটা জানে না। হ্যাঁ, দিলীপবাবু বললেন। তোমার জন্মের আগে প্রতি গ্রীষ্মে আমরা সেখানে যেতাম। আমি, তোমার মা আর। তিনি থেমে গেলেন। আর কে? অনিন্দ জিজ্ঞাসা করল। দীপঙ্কর কাকা, দিলীপবাবু ধীরে ধীরে বললেন। আমার ভাই। অনিন্দ আমার দিকে তাকাল, কিছুটা বিভ্রান্ত। দীপঙ্কর কাকা? আমি তো তাকে দেখিনি কখনো। তোমার 2 বছর বয়সের সময় তিনি চলে গিয়েছিলেন ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমি চাই তুমি সুস্থ হয়ে উঠলে আমরা 3 জন দার্জিলিং যাই। সেখানে তোমাকে সবকিছু বলবো। 2 সপ্তাহ পর অনিন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমরা 3 জন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ণব আর দীপাকে আমার বাবা-মার কাছে রেখে এলাম। দার্জিলিং যাওয়ার ট্রেনে আমরা 3 জন পাশাপাশি বসেছিলাম। অনিন্দ ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল, আর দিলীপবাবু চুপচাপ বসেছিলেন, যেন মনে মনে কিছু ভাবছিলেন। শ্বশুরবাবু, আমি ধীরে ধীরে বললাম, দার্জিলিংয়ের বাড়িতে কি আমরা অনিন্দকে সব বলব? দিলীপবাবু মাথা নাড়লেন।
হ্যাঁ, কিন্তু তার আগে আমি আরও একটা চমক দিতে চাই। দীপঙ্কর সেখানে থাকবে গু। আমি চমকে উঠলাম। কি? কিভাবে? আপনি তো বললেন তার সাথে যোগাযোগ নেই। আমি মিথ্যা বলেছিলাম, দিলীপবাবু অস্বস্তির সাথে বললেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। সে বছরে একবার ভারতে আসে, দার্জিলিংয়ের বাড়িতে থাকে গু। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ট্রেন আরেকটা স্টেশনে থামল। দিলীপবাবু চুপ করে গেলেন। সারাপথ আমি ভাবছিলাম এই পরিবারে কত রহস্য লুকানো আছে যা আমি জানি না। সন্ধ্যার সময় আমরা দার্জিলিং পৌঁছালাম। পাহাড়ের ঢালে একটা বাংলো, চারদিকে দেবদারু গাছ। মিষ্টি কুয়াশায় ঢাকা বাড়িটা দেখতে যেন কোনো রহস্যকাহিনীর সেট। গাড়ি থামতেই আমরা দেখলাম বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছেন। অনিন্দর চেহারার সাথে অদ্ভুত মিল, কিন্তু বয়স অনেক বেশি। দীপঙ্কর, দিলীপবাবু ডাকলেন। সেই লোকটি এগিয়ে এলেন। তোমরা এসে গেছ, তিনি বললেন, কণ্ঠস্বর ভারী। অনিন্দ অবাক হয়ে তাকিয়েছিল। আপনি আমার কাকা? দীপঙ্কর হাসলেন, কিন্তু সেই হাসিতে যেন কষ্ট ছিল। চলো ভেতরে যাই। ঠান্ডা পড়ে যাচ্ছে গু। বাড়ির ভেতরটা বেশ গরম ছিল, ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। সবকিছু পুরনো স্টাইলে সাজানো, যেন সময় থেমে গেছে। কাঠের দেওয়ালে পুরনো ফটোফ্রেম, ইংরেজ আমলের আসবাবপত্র। আমরা বসার ঘরে বসলাম। দীপঙ্কর ঘরে ঢুকলেন 4 কাপ চা নিয়ে। চা, তিনি বললেন, দার্জিলিংয়ের চা গু। আমরা চা নিলাম। কেউ কথা বলছিল না। শেষে অনিন্দ ধৈর্য হারিয়ে বলল, কেউ কি আমাকে বলবে আমরা এখানে কেন এসেছি? দিলীপবাবু আর দীপঙ্কর একে অপরের দিকে তাকালেন। বলো দিলীপ, দীপঙ্কর বললেন। দিলীপবাবু গলা পরিষ্কার করলেন। অনিন্দ, তোমাকে একটা সত্য জানাতে হবে, তিনি বললেন। এই সত্য তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু আমরা চাই তুমি জানো। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তুমি আমার ছেলে নও, তুমি দীপঙ্করের ছেলে গু। অনিন্দ কাপের চা ফেলে দিল। কি বলছেন আপনি? সে উঠে দাঁড়াল। বসো, শোনো, দীপঙ্কর বললেন। তোমার মায়ের সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু আমি বিদেশে চলে যাচ্ছিলাম বলে আমরা বিয়ে করিনি। তোমার মা তখন দিলীপকে বিয়ে করল। কিন্তু বিয়ের আগে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, সেই সময়ের ফল তুমি গু। অনিন্দ তার মাথা ধরে বসে পড়ল। এসব আমি বিশ্বাস করি না। এই দেখো, দিলীপবাবু একটা ডিএনএ টেস্ট রিপোর্ট বের করলেন। তোমার মায়ের মৃত্যুর পর আমি গোপনে টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট বলছে তুমি আমার ছেলে নও। অনিন্দ রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তারপর ছুঁড়ে ফেলে দিল। আমার সারা জীবন ভেবেছি আপনি আমার বাবা, সে দিলীপবাবুর দিকে তাকিয়ে বলল। আর এখন আপনি বলছেন আমি আপনার ভাইয়ের সন্তান? তুমি আমার কাছে সবসময় ছেলেই ছিলে অনিন্দ, দিলীপবাবু বললেন, চোখে জল। আমি তোমাকে ভালোবাসি। অনিন্দ দীপঙ্করের দিকে ফিরল। আর আপনি? আপনি কেন আমার কাছে আসেননি? আমি জানতাম না তুমি আমার ছেলে, দীপঙ্কর বললেন। সেই চিঠি তোমার মা শুধু দিলীপকে দিয়েছিল। আমি মাত্র 2 বছর আগে জেনেছি, যখন দিলীপ আমাকে বলেছিল গু। রাতভর আমরা উত্তেজিত আলোচনায় মেতে রইলাম। অনিন্দ অনেক প্রশ্ন করল, কখনো রাগে ফেটে পড়ল, কখনো নিঃশব্দে কাঁদল। আমি পাশে বসে তার হাত ধরে রইলাম। পরের দিন সকালে আমরা বাড়ির পেছনে একটা ছোট্ট কবরস্থানে গেলাম। সেখানে মালতীর কবর, বাগানের মাঝে ফুলে ঘেরা। তোমার মা এখানে থাকতে ভালোবাসত, দীপঙ্কর বললেন। মারা যাওয়ার আগে বলেছিল তাকে এখানে সমাধিস্থ করতে। অনিন্দ কবরের সামনে হাঁটু গেড়ে বসল। মা, কেন আমাকে সত্যি বলে যাওনি? সে বিটবিট করে বলল। সেদিন বিকেলে আমরা বাড়ির ছাদে বসেছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দীপঙ্কর অনিন্দর পাশে বসে তার হাত ধরলেন। আমি জানি এটা তোমার জন্য কঠিন, তিনি বললেন, কিন্তু আমি তোমার জীবনের অংশ হতে চাই গু। অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল। আমার 2 বাবা, সে শেষে বলল, একজন যিনি আমাকে মানুষ করেছেন, আরেকজন যার রক্ত আমার শিরায়। আমি দুজনকেই ভালোবাসতে চাই। সেই সন্ধ্যায় দিলীপবাবু আমাদের দুজনকে ডেকে আরেকটা সত্য প্রকাশ করলেন। আমি তোমাদের বলিনি, তিনি বললেন, আমার হার্টের সমস্যা গুরুতর। ডাক্তার বলেছেন আমার হয়তো বেশি দিন নেই গি। অনিন্দ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, না। আমি আপনাকে হারাতে পারব না গি। আমিও কাঁদতে শুরু করলাম। দীপঙ্কর উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এলেন। দিলীপ, তিনি বললেন, আমি একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছি।
তিনি কানাডায় থাকেন, হার্টের রোগের বিশেষজ্ঞ। তিনি তোমাকে দেখতে চান। দিলীপবাবু অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকালেন। তুমি এসব কি করছ? তুমি আমার ভাই, দীপঙ্কর বললেন। আমি তোমাকে হারাতে পারব না। তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ভুলের জন্য ক্ষমা করেছ। এটা আমার করা উচিত কি? পরদিন আমরা সবাই কলকাতায় ফিরে এলাম নতুন আশা নিয়ে। অনিন্দ তার দুই বাবাকে একসাথে পেয়ে খুশি, যদিও এখনও সব গ্রহণ করতে কষ্ট হচ্ছে তার। কলকাতা ফিরে আমরা যখন বাড়িতে ঢুকলাম, অর্ণব আর দীপাকে একজন অপরিচিত মহিলার সাথে বসে থাকতে দেখলাম। ওই যে মা এসেছেন, দীপা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এই মহিলাকে? আমি জিজ্ঞাসা করলাম অবাক হয়ে। আমি দীপঙ্করের স্ত্রী সুমিত্রা, মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন। আমি শুনেছি সব, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। আমি তাকালাম দীপঙ্করের দিকে, তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সে আমাকে সবকিছু বলেছে, সুমিত্রা বললেন। অনিন্দ আমার স্বামীর ছেলে, আমিও তাকে চিনতে চাই। পরের কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হল। দিলীপবাবুকে কানাডায় নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। দীপঙ্কর আর সুমিত্রা কলকাতায় থাকতে শুরু করলেন। অনিন্দ তার আসল বাবাকে চিনতে শুরু করল, কিন্তু তার কাছে দিলীপবাবুই ছিলেন সত্যিকারের বাবা। 6 মাস পরে দিলীপবাবু সুস্থ হয়ে ফিরে এলেন। সেই উপলক্ষে আমরা সবাই আবার দার্জিলিং গেলাম। এবার অর্ণব আর দীপাও সাথে ছিল। দার্জিলিংয়ের বাড়িতে বিশাল ডাইনিং টেবিলে আমরা সবাই বসেছিলাম। দিলীপবাবু উঠে দাঁড়ালেন। আমি দেখছি আমাদের পরিবার কতটা বড় হয়ে গেছে, তিনি বললেন, চোখে হাসি। একসময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আজ দেখছি এটা আরেকটা শুরু। দীপঙ্কর হাত তুললেন। আমি একটা ঘোষণা করতে চাই, তিনি বললেন। আমরা দার্জিলিংয়ের বাড়িটা একটা হেরিটেজ হোটেলে পরিণত করছি। এটা চালাবেন অনিন্দ আর শ্রাবন্তী গো। আমি আর অনিন্দ অবাক হয়ে তাকালাম একে অপরের দিকে। এইভাবে দীপঙ্কর বললেন, মালতীর স্মৃতি বেঁচে থাকবে, আর আমরাও সবাই বারবার এখানে আসতে পারব গো। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ছাদে গিয়ে তারা দেখছিলাম। অনিন্দ এসে পাশে দাঁড়াল। ভাবতে পারো, সে বলল, এতদিন আমরা কতটা মিথ্যার মধ্যে ছিলাম। কিন্তু এখন সেই মিথ্যা থেকে কত সুন্দর একটা সত্য বেরিয়ে এলো। আমি হাসলাম। জীবনে এমন অনেক রহস্য থাকে, আমি বললাম। কিন্তু শেষে সব রহস্যের সমাধান হয়। আমার জীবনের সবচেয়ে বড় সমাধান তুমি। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। আমি মাথা রাখলাম তার কাঁধে। দূরে পাহাড়ের চূড়ায় সূর্য উঠছিল, নতুন দিনের আলো ছড়িয়ে দিয়ে। স্বামীর কোমায় থাকার সময় আমার শ্বশুরের কথা শুনে আমি যে চমকপ্রদ রহস্যের সন্ধান পেয়েছিলাম, তা শেষ পর্যন্ত আমাদের পরিবারকে আরও গভীরভাবে একত্রিত করেছিল। সেই রহস্য ছিল না অশ্লীল বা লজ্জাজনক, বরং ছিল জীবনের জটিলতার একটি প্রমাণ, যা আমাদেরকে দেখিয়েছিল যে সত্য যতই কঠিন হোক না কেন, তা প্রকাশ করলে আমরা ভালোবাসার মাধ্যমে সব সমস্যা অতিক্রম করতে পারি। আপনি অনিন্দর বাবা, আমার শ্বশুর। আমরা একটা পরিবার। দিলীপবাবু গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আমি দ্বিধায় পড়লাম। কোথায়? আমাদের পুরনো বাড়িতে। মনে প্রশ্ন জাগল, একই ফাঁদ? নাকি সত্যিই কিছু রহস্য আছে? কিন্তু আমার অন্তর বলছিল, দিলীপবাবুকে একবার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। কিন্তু আমরা ফিরে এসে অনিন্দর কাছে থাকব। আমরা হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপবাবুর গাড়িতে উঠলাম। তিনি গাড়ি চালাতে লাগলেন শহরের প্রান্তের দিকে, যেখানে তাদের পুরনো বাড়িটা অবস্থিত। আমি অনিন্দর সাথে সেখানে কখনো যাইনি, শুধু তার কাছ থেকে শুনেছি যে তার বাবা পুরনো বাড়িটা ছেড়ে দিয়েছেন অনিন্দর মায়ের মৃত্যুর পর। গাড়ি থামল একটা পুরনো ঝিমানো কলোনিতে। পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে বড় বাগান, কিন্তু অয়ত্নে পড়ে ঘাস জঙ্গলে ভরে গেছে। 15 বছর হয়ে গেল এই বাড়িতে কেউ থাকে না, দিলীপবাবু বললেন গাড়ি থেকে নামতে নামতে। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। দিলীপবাবু আমাকে উপরের তলায় নিয়ে গেলেন, একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন। এটা অনিন্দর মায়ের রুম ছিল, তিনি বললেন। পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। দরজা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরটি যেন সময় থেমে থাকা একটা জায়গা। মায়ের পুরনো শাড়ি আলনায় ঝুলছে, টেবিলে শিশি বোতল সাজানো, একপাশে বাক্সপেটরা। বুমা, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই, দিলীপবাবু বললেন। অনিন্দ আমার সন্তান নয়। আমি শক খেয়ে দিলীপবাবুর দিকে তাকালাম। কি বলছেন আপনি?
অনিন্দ আমার ভাইয়ের ছেলে, তিনি একটা পুরনো ড্রয়ার খুলে বললেন, একটা চিঠি আছে এখানে, সবকিছু লেখা আছে গিউ। দিলীপবাবু আমাকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম দিলেন। আমি কাপা হাতে খাম থেকে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় দিলীপ, তোমাকে কখনো বলিনি, কিন্তু এই সত্য আমার বুকের ভেতর চেপে রাখতে আর পারছি না। অনিন্দ তোমার সন্তান নয়, তোমার ভাই দীপঙ্করের সন্তান। সেই রাতের ভুলের জন্য আমি চিরদিন অনুতপ্ত থাকব। দীপঙ্কর জানে না যে অনিন্দ তার সন্তান। আমি মারা যাওয়ার পর তুমি অনিন্দকে পরখ করে দেখো, তার মধ্যে তোমার ভাইয়ের চরিত্রের ছাপ পাবে। ক্ষমা করো, মালতী। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। একটা মিনিট, আমি বললাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন অনিন্দ আপনার ভাইয়ের ছেলে? আর এই ভাই দীপঙ্কর, তিনি কোথায়? বিদেশে, ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমাদের ভাইদের মধ্যে যোগাযোগ নেই বলতে গেলে গু। আমি আবার চিঠিটা হাতে নিলাম। কিন্তু এর সাথে গতকালের ঘটনার কি সম্পর্ক? আপনি কেন আমাকে গি? আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি না, বোমা, দিলীপবাবু বললেন। তুমি আমার কাছে সন্তানের মতো। গতকাল আমি অনিন্দকে কি বলছিলাম শুনেছ? আমি ওকে বলছিলাম, বাবা, আমাকে মাফ করো, আমি বোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না। ওকে আমি নিজের মেয়ের মতো দেখি, তুমি অর্ধেক শুনে ভুল বুঝেছ। আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি তোমাকে নিয়ে আসার কারণ অন্য, তিনি বললেন। আমি চাই তুমি সত্যিটা জানো। আমার অসুস্থতার কারণে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো অচিরেই চলে যাব। তার আগে আমি চাই তুমি সব সত্য জানো। কোনো অসুস্থতা? আমি জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা, তিনি বললেন। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। এতদিন দিলীপবাবু আমার অনিন্দর বাবা ছাড়াও অনেক বেশি কিছু ছিলেন। বিপদে আপদে তিনি ছিলেন পাশে, আমার মা বাবার মতোই। তার অসুস্থতার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু শ্বশুরবাবু, আমি বললাম, এসব কথা আপনি অনিন্দকে বলেননি কেন? কিভাবে বলবো, তিনি বললেন। ভেবেছিলাম আমার মৃত্যুর পর চিঠিটা পড়ে সব জানবে। কিন্তু দুর্ঘটনার পর মনে হল হয়তো আর সময় নেই। তাহলে গতকাল আপনি অনিন্দর কানে কি বলছিলেন? বলছিলাম, বাবা, আমি সত্যিটা বলতে পারিনি, তুমি আমার ভাইয়ের ছেলে। কিন্তু তুমি আমার কাছে সবসময় আমারই সন্তান। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। এতদিন এই সত্য লুকিয়ে রেখে দিলীপবাবু কি কষ্ট পেয়েছেন। আমরা ঘরে আরও কিছুক্ষণ থাকলাম। দিলীপবাবু আমাকে আরও কিছু চিঠি দেখালেন, পুরনো ফটো দেখালেন যেখানে দীপঙ্কর ও মালতীকে একসাথে দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন, অনিন্দর অবস্থার অবনতি হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে ফিরলাম, উদ্বেগে ভরা মনে। অনিন্দর রুমে পৌঁছে দেখি ডাক্তার আর নার্সরা ব্যস্ত। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। মিসেস রায়, তিনি বললেন, আপনার স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা স্থিতিশীল করতে পেরেছি। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সম্ভবত তিনি শীঘ্রই জ্ঞান ফিরে পাবেন। আমি আর দিলীপবাবু রিলিফ পেলাম। সারারাত আমরা হাসপাতালে কাটালাম। ভোর 4টের দিকে নার্স এসে আমাদের ডাকলেন। মিসেস রায়, মিস্টার রায় জ্ঞান ফিরে পাচ্ছেন। আমি দৌড়ে গেলাম অনিন্দর রুমে। অনিন্দ চোখ খুলছিল। আমি তার হাত ধরে বসে রইলাম, চোখে জল। দিলীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি নিয়ে। পরদিন ডাক্তার বললেন অনিন্দর অবস্থা স্থিতিশীল, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে। আমি ঘরে ফিরে ছেলে মেয়েকে সব খবর দিলাম। তারা খুশিতে লাফিয়ে উঠল। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে লাগলাম। একদিন দিলীপবাবু আমাকে বললেন, বোমা, আমি অনিন্দকে সত্যিটা বলবো। কিন্তু আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। আমি সম্মতি দিলাম। কিন্তু মনে মনে ভয় ছিল, এই সত্য জেনে অনিন্দর কি প্রতিক্রিয়া হবে। 3 সপ্তাহ পর অনিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাড়ি ফেরার পথে অনিন্দ বলল, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কোমায় থাকার সময়। বাবা আমাকে বলছিলেন যে আমি তার ভাইয়ের ছেলে। আমি আর দিলীপবাবু একে অপরের দিকে তাকালাম, অবাক হয়ে। সে পরের গল্প, আমি বললাম। আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো। বাড়ি ফিরে সবাই মিলে একটা ছোট্ট পার্টি করলাম। অর্ণব আর দীপা বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। দিলীপবাবু কিন্তু অনিন্দর চোখের দিকে তাকাতে পারছিলেন না, লজ্জা ও অপরাধবোধে। পরদিন সকালে দিলীপবাবু অনিন্দর ঘরে ঢুকলেন।
অনিন্দ, আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। কিন্তু এখানে নয়। আমি চাই তুমি একটা জায়গায় আমার সাথে যাও। অনিন্দ অবাক হয়ে বলল, কোথায় যাব বাবা? দার্জিলিং, দিলীপবাবু বললেন। আমাদের পুরনো সামারের বাড়িটায়। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ আমাকে কখনো বলেনি যে তাদের দার্জিলিংয়ে বাড়ি আছে। দার্জিলিংয়ের বাড়ি? অনিন্দ জিজ্ঞাসা করল, যেন সেও খুব একটা জানে না। হ্যাঁ, দিলীপবাবু বললেন। তোমার জন্মের আগে প্রতি গ্রীষ্মে আমরা সেখানে যেতাম। আমি, তোমার মা আর তিনি থেমে গেলেন। আর কে? অনিন্দ জিজ্ঞাসা করল। দীপঙ্কর কাকা, দিলীপবাবু ধীরে ধীরে বললেন। আমার ভাই। অনিন্দ আমার দিকে তাকাল, কিছুটা বিভ্রান্ত। দীপঙ্কর কাকা? আমি তো তাকে দেখিনি কখনো। তোমার 2 বছর বয়সের সময় তিনি চলে গিয়েছিলেন ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমি চাই তুমি সুস্থ হয়ে উঠলে আমরা 3 জন দার্জিলিং যাই। সেখানে তোমাকে সবকিছু বলব। 2 সপ্তাহ পর অনিন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমরা 3 জন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ণব আর দীপাকে আমার বাবা-মার কাছে রেখে এলাম। দার্জিলিং যাওয়ার ট্রেনে আমরা 3 জন পাশাপাশি বসেছিলাম। অনিন্দ ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল, আর দিলীপবাবু চুপচাপ বসেছিলেন, যেন মনে মনে কিছু ভাবছিলেন। শ্বশুরবাবু, আমি ধীরে ধীরে বললাম, দার্জিলিংয়ের বাড়িতে কি আমরা অনিন্দকে সব বলব? দিলীপবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তার আগে আমি আরও একটা চমক দিতে চাই। দীপঙ্কর সেখানে থাকবে। আমি চমকে উঠলাম। কি? কিভাবে? আপনি তো বললেন তার সাথে যোগাযোগ নেই। আমি মিথ্যা বলেছিলাম, দিলীপবাবু অস্বস্তির সাথে বললেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। সে বছরে একবার ভারতে আসে, দার্জিলিংয়ের বাড়িতে থাকে। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ট্রেন আরেকটা স্টেশনে থামল। দিলীপবাবু চুপ করে গেলেন। সারাপথ আমি ভাবছিলাম, এই পরিবারে কত রহস্য লুকানো আছে যা আমি জানি না। সন্ধ্যার সময় আমরা দার্জিলিং পৌঁছালাম। পাহাড়ের ঢালে একটা বাংলো, চারদিকে দেবদারু গাছ। মিষ্টি কুয়াশায় ঢাকা বাড়িটা দেখতে যেন কোনো রহস্যকাহিনীর সেট। গাড়ি থামতেই আমরা দেখলাম বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছেন। অনিন্দর চেহারার সাথে অদ্ভুত মিল, কিন্তু বয়স অনেক বেশি। দীপঙ্কর, দিলীপবাবু ডাকলেন। সেই লোকটি এগিয়ে এলেন। তোমরা এসে গেছ, তিনি বললেন, কণ্ঠস্বর ভারী। অনিন্দ অবাক হয়ে তাকিয়েছিল। আপনি আমার কাকা? দীপঙ্কর হাসলেন, কিন্তু সেই হাসিতে যেন কষ্ট ছিল। চলো ভেতরে যাই। ঠান্ডা পড়ে যাচ্ছে। বাড়ির ভেতরটা বেশ গরম ছিল, ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। সবকিছু পুরনো স্টাইলে সাজানো, যেন সময় থেমে গেছে। কাঠের দেওয়ালে পুরনো ফটোফ্রেম, ইংরেজ আমলের আসবাবপত্র। আমরা বসার ঘরে বসলাম। দীপঙ্কর ঘরে ঢুকলেন 4 কাপ চা নিয়ে। চা, তিনি বললেন, দার্জিলিংয়ের চা। আমরা চা নিলাম। কেউ কথা বলছিল না। শেষে অনিন্দ ধৈর্য হারিয়ে বলল, কেউ কি আমাকে বলবে আমরা এখানে কেন এসেছি? দিলীপবাবু আর দীপঙ্কর একে অপরের দিকে তাকালেন। বলো দিলীপ, দীপঙ্কর বললেন। দিলীপবাবু গলা পরিষ্কার করলেন। অনিন্দ, তোমাকে একটা সত্য জানাতে হবে, তিনি বললেন। এই সত্য তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু আমরা চাই তুমি জানো। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তুমি আমার ছেলে নও, তুমি দীপঙ্করের ছেলে। অনিন্দ কাপের চা ফেলে দিল। কি বলছেন আপনি? সে উঠে দাঁড়াল। বসো, শোনো, দীপঙ্কর বললেন। তোমার মায়ের সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু আমি বিদেশে চলে যাচ্ছিলাম বলে আমরা বিয়ে করিনি। তোমার মা তখন দিলীপকে বিয়ে করল। কিন্তু বিয়ের আগে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, সেই সময়ের ফল তুমি। অনিন্দ তার মাথা ধরে বসে পড়ল। এসব আমি বিশ্বাস করি না। এই দেখো, দিলীপবাবু একটা ডিএনএ টেস্ট রিপোর্ট বের করলেন। তোমার মায়ের মৃত্যুর পর আমি গোপনে টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট বলছে তুমি আমার ছেলে নও। অনিন্দ রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তারপর ছুঁড়ে ফেলে দিল। আমার সারা জীবন ভেবেছি আপনি আমার বাবা, সে দিলীপবাবুর দিকে তাকিয়ে বলল। আর এখন আপনি বলছেন আমি আপনার ভাইয়ের সন্তান? তুমি আমার কাছে সবসময় ছেলেই ছিলে। অনিন্দ, দিলীপবাবু বললেন, চোখে জল। আমি তোমাকে ভালোবাসি। অনিন্দ দীপঙ্করের দিকে ফিরল। আর আপনি? আপনি কেন আমার কাছে আসেননি? আমি জানতাম না তুমি আমার ছেলে, দীপঙ্কর বললেন। সেই চিঠি তোমার মা শুধু দিলীপকে দিয়েছিল।
আমি মাত্র 2 বছর আগে জেনেছি যখন দিলীপ আমাকে বলেছিল গু। রাতভর আমরা উত্তেজিত আলোচনায় মেতে রইলাম। অনিন্দ অনেক প্রশ্ন করল, কখনো রাগে ফেটে পড়ল, কখনো নিঃশব্দে কাঁদল। আমি পাশে বসে তার হাত ধরে রইলাম। পরের দিন সকালে আমরা বাড়ির পেছনে একটা ছোট্ট কবরস্থানে গেলাম। সেখানে মালতীর কবর, বাগানের মাঝে ফুলে ঘেরা। তোমার মা এখানে থাকতে ভালোবাসত, দীপঙ্কর বললেন। মারা যাওয়ার আগে বলেছিল তাকে এখানে সমাধিস্থ করতে। অনিন্দ কবরের সামনে হাঁটু গেড়ে বসল। মা, কেন আমাকে সত্যি বলে যাওনি? সে বিটবিট করে বলল। সেদিন বিকেলে আমরা বাড়ির ছাদে বসেছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দীপঙ্কর অনিন্দর পাশে বসে তার হাত ধরলেন। আমি জানি এটা তোমার জন্য কঠিন, তিনি বললেন, কিন্তু আমি তোমার জীবনের অংশ হতে চাই। অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল। আমার 2 বাবা, সে শেষে বলল, একজন যিনি আমাকে মানুষ করেছেন, আরেকজন যার রক্ত আমার শিরায়। আমি দুজনকেই ভালোবাসতে চাই। সেই সন্ধ্যায় দিলীপবাবু আমাদের দুজনকে ডেকে আরেকটা সত্য প্রকাশ করলেন। আমি তোমাদের বলিনি, তিনি বললেন, আমার হার্টের সমস্যা গুরুতর। ডাক্তার বলেছেন আমার হয়তো বেশি দিন নেই। অনিন্দ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, না, আমি আপনাকে হারাতে পারব না। আমিও কাঁদতে শুরু করলাম। দীপঙ্কর উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এলেন। দিলীপ, তিনি বললেন, আমি একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছি। তিনি কানাডায় থাকেন, হার্টের রোগের বিশেষজ্ঞ। তিনি তোমাকে দেখতে চান। দিলীপবাবু অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকালেন। তুমি এসব কি করছ? তুমি আমার ভাই, দীপঙ্কর বললেন। আমি তোমাকে হারাতে পারব না। তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ভুলের জন্য ক্ষমা করেছ। এটা আমার করা উচিত কি? পরদিন আমরা সবাই কলকাতায় ফিরে এলাম নতুন আশা নিয়ে। অনিন্দ তার 2 বাবাকে একসাথে পেয়ে খুশি, যদিও এখনও সব গ্রহণ করতে কষ্ট হচ্ছে তার। কলকাতা ফিরে আমরা যখন বাড়িতে ঢুকলাম, অর্ণব আর দীপাকে একজন অপরিচিত মহিলার সাথে বসে থাকতে দেখলাম। ওই যে মা এসেছেন, দীপা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এই মহিলাকে? আমি জিজ্ঞাসা করলাম, অবাক হয়ে। আমি দীপঙ্করের স্ত্রী সুমিত্রা, মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন। আমি শুনেছি সব, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। আমি তাকালাম দীপঙ্করের দিকে, তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সে আমাকে সবকিছু বলেছে, সুমিত্রা বললেন। অনিন্দ আমার স্বামীর ছেলে, আমিও তাকে চিনতে চাই। পরের কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হল। দিলীপবাবুকে কানাডায় নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। দীপঙ্কর আর সুমিত্রা কলকাতায় থাকতে শুরু করলেন। অনিন্দ তার আসল বাবাকে চিনতে শুরু করল, কিন্তু তার কাছে দিলীপবাবুই ছিলেন সত্যিকারের বাবা। 6 মাস পরে দিলীপবাবু সুস্থ হয়ে ফিরে এলেন। সেই উপলক্ষে আমরা সবাই আবার দার্জিলিং গেলাম। এবার অর্ণব আর দীপাও সাথে ছিল। দার্জিলিংয়ের বাড়িতে বিশাল ডাইনিং টেবিলে আমরা সবাই বসেছিলাম। দিলীপবাবু উঠে দাঁড়ালেন। আমি দেখছি আমাদের পরিবার কতটা বড় হয়ে গেছে, তিনি বললেন, চোখে হাসি। একসময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আজ দেখছি এটা আরেকটা শুরু। দীপঙ্কর হাত তুললেন। আমি একটা ঘোষণা করতে চাই, তিনি বললেন। আমরা দার্জিলিংয়ের বাড়িটা একটা হেরিটেজ হোটেলে পরিণত করছি। এটা চালাবেন অনিন্দ আর শ্রাবন্তী। আমি আর অনিন্দ অবাক হয়ে তাকালাম একে অপরের দিকে। এইভাবে দীপঙ্কর বললেন, মালতীর স্মৃতি বেঁচে থাকবে, আর আমরাও সবাই বারবার এখানে আসতে পারব। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ছাদে গিয়ে তারা দেখছিলাম। অনিন্দ এসে পাশে দাঁড়াল। ভাবতে পারো, সে বলল, এতদিন আমরা কতটা মিথ্যার মধ্যে ছিলাম। কিন্তু এখন সেই মিথ্যা থেকে কত সুন্দর একটা সত্য বেরিয়ে এলো। আমি হাসলাম। জীবনে এমন অনেক রহস্য থাকে, আমি বললাম। কিন্তু শেষে সব রহস্যের সমাধান হয়। আমার জীবনের সবচেয়ে বড় সমাধান তুমি। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। আমি মাথা রাখলাম তার কাঁধে। দূরে পাহাড়ের চূড়ায় সূর্য উঠছিল, নতুন দিনের আলো ছড়িয়ে দিয়ে। স্বামীর কোমায় থাকার সময় আমার শ্বশুরের কথা শুনে আমি যে চমকপ্রদ রহস্যের সন্ধান পেয়েছিলাম, তা শেষ পর্যন্ত আমাদের পরিবারকে আরও গভীরভাবে একত্রিত করেছিল। সেই রহস্য ছিল না অশ্লীল বা লজ্জাজনক, বরং ছিল জীবনের জটিলতার একটি প্রমাণ, যা আমাদেরকে দেখিয়েছিল যে সত্য যতই কঠিন হোক না কেন, তা প্রকাশ করলে আমরা ভালোবাসার মাধ্যমে সব সমস্যা অতিক্রম করতে পারি। আপনি অনিন্দর বাবা, আমার শ্বশুর। আমরা একটা পরিবার। দিলীপবাবু গভীর শ্বাস নিলেন।
আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে গু। আমি দ্বিধায় পড়লাম। কোথায়? আমাদের পুরনো বাড়িতে গু। মনে প্রশ্ন জাগল, একই ফাঁদ নাকি সত্যিই কিছু রহস্য আছে? কিন্তু আমার অন্তর বলছিল দিলীপবাবুকে একবার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। কিন্তু আমরা ফিরে এসে অনিন্দর কাছে থাকব গো। আমরা হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপবাবুর গাড়িতে উঠলাম। তিনি গাড়ি চালাতে লাগলেন শহরের প্রান্তের দিকে, যেখানে তাদের পুরনো বাড়িটা অবস্থিত। আমি অনিন্দর সাথে সেখানে কখনো যাইনি, শুধু তার কাছ থেকে শুনেছি যে তার বাবা পুরনো বাড়িটা ছেড়ে দিয়েছেন অনিন্দর মায়ের মৃত্যুর পর। গাড়ি থামল একটা পুরনো ঝিমানো কলোনিতে। পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে বড়বাগান, কিন্তু অয়ত্নে পড়ে ঘাস জঙ্গলে ভরে গেছে। 15 বছর হয়ে গেল এই বাড়িতে কেউ থাকে না, দিলীপবাবু বললেন গাড়ি থেকে নামতে নামতে। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। দিলীপবাবু আমাকে উপরের তলায় নিয়ে গেলেন, একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন। এটা অনিন্দর মায়ের রুম ছিল, তিনি বললেন। পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। দরজা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরটি যেন সময় থেমে থাকা একটা জায়গা। মায়ের পুরনো শাড়ি আলনায় ঝুলছে, টেবিলে শিশি বোতল সাজানো, একপাশে বাক্সপেটরা। বুমা, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই, দিলীপবাবু বললেন। অনিন্দ আমার সন্তান নয় গ। আমি সব খেয়ে দিলীপবাবুর দিকে তাকালাম। কি বলছেন আপনি? অনিন্দ আমার ভাইয়ের ছেলে। তিনি একটা পুরনো ড্রয়ার খুলে বললেন, একটা চিঠি আছে এখানে, সবকিছু লেখা আছে গিউ। দিলীপবাবু আমাকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম দিলেন। আমি কাপা হাতে খাম থেকে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় দিলীপ, তোমাকে কখনো বলিনি, কিন্তু এই সত্য আমার বুকের ভেতর চেপে রাখতে আর পারছি না। অনিন্দ তোমার সন্তান নয়, তোমার ভাই দীপঙ্করের সন্তান। সেই রাতের ভুলের জন্য আমি চিরদিন অনুতপ্ত থাকব। দীপঙ্কর জানে না যে অনিন্দ তার সন্তান। আমি মারা যাওয়ার পর তুমি অনিন্দকে পরখ করে দেখো, তার মধ্যে তোমার ভাইয়ের চরিত্রের ছাপ পাবে। ক্ষমা করো, মালতী। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। একটা মিনিট, আমি বললাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন অনিন্দ আপনার ভাইয়ের ছেলে? আর এই ভাই দীপঙ্কর, তিনি কোথায়? বিদেশে, ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমাদের ভাইদের মধ্যে যোগাযোগ নেই বলতে গেলে গু। আমি আবার চিঠিটা হাতে নিলাম। কিন্তু এর সাথে গতকালের ঘটনার কি সম্পর্ক? আপনি কেন আমাকে গি? আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি না, বোমা, দিলীপবাবু বললেন। তুমি আমার কাছে সন্তানের মতো। গতকাল আমি অনিন্দকে কি বলছিলাম শুনেছ? আমি ওকে বলছিলাম, বাবা, আমাকে মাফ করো, আমি বোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না। ওকে আমি নিজের মেয়ের মতো দেখি। তুমি অর্ধেক শুনে ভুল বুঝেছ। আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি তোমাকে নিয়ে আসার কারণ অন্য, তিনি বললেন। আমি চাই তুমি সত্যিটা জানো। আমার অসুস্থতার কারণে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো অচিরেই চলে যাব। তার আগে আমি চাই তুমি সব সত্য জানো গ। কোনো অসুস্থতা? আমি জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা, তিনি বললেন। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। এতদিন দিলীপবাবু আমার অনিন্দর বাবা ছাড়াও অনেক বেশি কিছু ছিলেন। বিপদে আপদে তিনি ছিলেন পাশে, আমার মা বাবার মতোই। তার অসুস্থতার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু শ্বশুরবাবু, আমি বললাম, এসব কথা আপনি অনিন্দকে বলেননি কেন? কিভাবে বলবো, তিনি বললেন। ভেবেছিলাম আমার মৃত্যুর পর চিঠিটা পড়ে সব জানবে। কিন্তু দুর্ঘটনার পর মনে হল হয়তো আর সময় নেই গ। তাহলে গতকাল আপনি অনিন্দর কানে কি বলছিলেন? বলছিলাম, বাবা, আমি সত্যিটা বলতে পারিনি, তুমি আমার ভাইয়ের ছেলে। কিন্তু তুমি আমার কাছে সবসময় আমারই সন্তান। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। এতদিন এই সত্য লুকিয়ে রেখে দিলীপবাবু কি কষ্ট পেয়েছেন। আমরা ঘরে আরও কিছুক্ষণ থাকলাম। দিলীপবাবু আমাকে আরও কিছু চিঠি দেখালেন, পুরনো ফটো দেখালেন যেখানে দীপঙ্কর ও মালতীকে একসাথে দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন, অনিন্দর অবস্থার অবনতি হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে ফিরলাম, উদ্বেগে ভরা মনে। অনিন্দর রুমে পৌঁছে দেখি ডাক্তার আর নার্সরা ব্যস্ত। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। মিসেস রায়, তিনি বললেন, আপনার স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা স্থিতিশীল করতে পেরেছি। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
সম্ভবত তিনি শীঘ্রই জ্ঞান ফিরে পাবেন ঘু। আমি আর দিলীপবাবু রিলিফ পেলাম। সারারাত আমরা হাসপাতালে কাটালাম। ভোর 4টের দিকে নার্স এসে আমাদের ডাকলেন। মিসেস রায়, মিস্টার রায় জ্ঞান ফিরে পাচ্ছেন গু। আমি দৌড়ে গেলাম অনিন্দর রুমে। অনিন্দ চোখ খুলছিল। আমি তার হাত ধরে বসে রইলাম, চোখে জল। দিলীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি নিয়ে। পরদিন ডাক্তার বললেন অনিন্দর অবস্থা স্থিতিশীল, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে। আমি ঘরে ফিরে ছেলেমেয়েকে সব খবর দিলাম। তারা খুশিতে লাফিয়ে উঠল। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে লাগলাম। একদিন দিলীপবাবু আমাকে বললেন, বৌমা, আমি অনিন্দকে সত্যিটা বলব। কিন্তু আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার গু। আমি সম্মতি দিলাম। কিন্তু মনে মনে ভয় ছিল, এই সত্য জেনে অনিন্দর কি প্রতিক্রিয়া হবে। 3 সপ্তাহ পর অনিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাড়ি ফেরার পথে অনিন্দ বলল, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কোমায় থাকার সময়। বাবা আমাকে বলছিলেন যে আমি তার ভাইয়ের ছেলে গু। আমি আর দিলীপবাবু একে অপরের দিকে তাকালাম, অবাক হয়ে। সে পরের গল্প আমি বললাম। আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠোগ। বাড়ি ফিরে সবাই মিলে একটা ছোট্ট পার্টি করলাম। অর্ণব আর দীপা বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। দিলীপবাবু কিন্তু অনিন্দর চোখের দিকে তাকাতে পারছিলেন না, লজ্জা ও অপরাধবোধে। পরদিন সকালে দিলীপবাবু অনিন্দর ঘরে ঢুকলেন। অনিন্দ, আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। কিন্তু এখানে নয়। আমি চাই তুমি একটা জায়গায় আমার সাথে যাও। অনিন্দ অবাক হয়ে বলল, কোথায় যাব বাবা? দার্জিলিং, দিলীপবাবু বললেন। আমাদের পুরনো সামারের বাড়িটায়। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ আমাকে কখনো বলেনি যে তাদের দার্জিলিংয়ে বাড়ি আছে। দার্জিলিংয়ের বাড়ি? অনিন্দ জিজ্ঞাসা করল, যেন সেও খুব একটা জানে না। হ্যাঁ, দিলীপবাবু বললেন। তোমার জন্মের আগে প্রতি গ্রীষ্মে আমরা সেখানে যেতাম। আমি, তোমার মা আর তিনি থেমে গেলেন। আর কে? অনিন্দ জিজ্ঞাসা করল। দীপঙ্কর কাকা, দিলীপবাবু ধীরে ধীরে বললেন। আমার ভাই। অনিন্দ আমার দিকে তাকাল, কিছুটা বিভ্রান্ত। দীপঙ্কর কাকা? আমি তো তাকে দেখিনি কখনো গু। তোমার 2 বছর বয়সের সময় তিনি চলে গিয়েছিলেন ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমি চাই তুমি সুস্থ হয়ে উঠলে আমরা 3 জন দার্জিলিং যাই। সেখানে তোমাকে সবকিছু বলবো। 2 সপ্তাহ পর অনিন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমরা 3 জন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ণব আর দীপাকে আমার বাবা-মার কাছে রেখে এলাম। দার্জিলিং যাওয়ার ট্রেনে আমরা 3 জন পাশাপাশি বসেছিলাম। অনিন্দ ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল, আর দিলীপবাবু চুপচাপ বসেছিলেন, যেন মনে মনে কিছু ভাবছিলেন। শ্বশুরবাবু, আমি ধীরে ধীরে বললাম, দার্জিলিংয়ের বাড়িতে কি আমরা অনিন্দকে সব বলব? দিলীপবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তার আগে আমি আরও একটা চমক দিতে চাই। দীপঙ্কর সেখানে থাকবে গু। আমি চমকে উঠলাম। কি? কিভাবে? আপনি তো বললেন তার সাথে যোগাযোগ নেই। আমি মিথ্যা বলেছিলাম, দিলীপবাবু অস্বস্তির সাথে বললেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। সে বছরে একবার ভারতে আসে, দার্জিলিংয়ের বাড়িতে থাকে গু। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ট্রেন আরেকটা স্টেশনে থামল। দিলীপবাবু চুপ করে গেলেন। সারাপথ আমি ভাবছিলাম, এই পরিবারে কত রহস্য লুকানো আছে যা আমি জানি না। সন্ধ্যার সময় আমরা দার্জিলিং পৌঁছালাম। পাহাড়ের ঢালে একটা বাংলো, চারদিকে দেবদারু গাছ। মিষ্টি কুয়াশায় ঢাকা বাড়িটা দেখতে যেন কোনো রহস্যকাহিনীর সেট। গাড়ি থামতেই আমরা দেখলাম বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছেন। অনিন্দর চেহারার সাথে অদ্ভুত মিল, কিন্তু বয়স অনেক বেশি। দীপঙ্কর, দিলীপবাবু ডাকলেন। সেই লোকটি এগিয়ে এলেন। তোমরা এসে গেছ, তিনি বললেন, কণ্ঠস্বর ভারী। অনিন্দ অবাক হয়ে তাকিয়েছিল। আপনি আমার কাকা? দীপঙ্কর হাসলেন, কিন্তু সেই হাসিতে যেন কষ্ট ছিল। চলো ভেতরে যাই। ঠান্ডা পড়ে যাচ্ছে গু। বাড়ির ভেতরটা বেশ গরম ছিল, ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। সবকিছু পুরনো স্টাইলে সাজানো, যেন সময় থেমে গেছে। কাঠের দেওয়ালে পুরনো ফটোফ্রেম, ইংরেজ আমলের আসবাবপত্র। আমরা বসার ঘরে বসলাম। দীপঙ্কর ঘরে ঢুকলেন 4 কাপ চা নিয়ে। চা? তিনি বললেন, দার্জিলিংয়ের চা গু। আমরা চা নিলাম। কেউ কথা বলছিল না। শেষে অনিন্দ ধৈর্য হারিয়ে বলল, কেউ কি আমাকে বলবে আমরা এখানে কেন এসেছি?
দিলীপবাবু আর দীপঙ্কর একে অপরের দিকে তাকালেন। বলো দিলীপ, দীপঙ্কর বললেন। দিলীপবাবু গলা পরিষ্কার করলেন। অনিন্দ, তোমাকে একটা সত্য জানাতে হবে, তিনি বললেন। এই সত্য তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু আমরা চাই তুমি জানো। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তুমি আমার ছেলে নও, তুমি দীপঙ্করের ছেলে গু। অনিন্দ কাপের চা ফেলে দিল। কি বলছেন আপনি? সে উঠে দাঁড়াল। বসো, শোনো, দীপঙ্কর বললেন। তোমার মায়ের সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু আমি বিদেশে চলে যাচ্ছিলাম বলে আমরা বিয়ে করিনি। তোমার মা তখন দিলীপকে বিয়ে করল। কিন্তু বিয়ের আগে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, সেই সময়ের ফল তুমি গু। অনিন্দ তার মাথা ধরে বসে পড়ল। এসব আমি বিশ্বাস করি না। এই দেখো, দিলীপবাবু একটা ডিএনএ টেস্ট রিপোর্ট বের করলেন। তোমার মায়ের মৃত্যুর পর আমি গোপনে টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট বলছে তুমি আমার ছেলে নও। অনিন্দ রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তারপর ছুঁড়ে ফেলে দিল। আমার সারা জীবন ভেবেছি আপনি আমার বাবা, সে দিলীপবাবুর দিকে তাকিয়ে বলল। আর এখন আপনি বলছেন আমি আপনার ভাইয়ের সন্তান? তুমি আমার কাছে সবসময় ছেলেই ছিলে অনিন্দ, দিলীপবাবু বললেন, চোখে জল। আমি তোমাকে ভালোবাসি উ। অনিন্দ দীপঙ্করের দিকে ফিরল। আর আপনি? আপনি কেন আমার কাছে আসেননি? আমি জানতাম না তুমি আমার ছেলে, দীপঙ্কর বললেন। সেই চিঠি তোমার মা শুধু দিলীপকে দিয়েছিল। আমি মাত্র 2 বছর আগে জেনেছি, যখন দিলীপ আমাকে বলেছিল গু। রাতভর আমরা উত্তেজিত আলোচনায় মেতে রইলাম। অনিন্দ অনেক প্রশ্ন করল, কখনো রাগে ফেটে পড়ল, কখনো নিঃশব্দে কাঁদল। আমি পাশে বসে তার হাত ধরে রইলাম। পরের দিন সকালে আমরা বাড়ির পেছনে একটা ছোট্ট কবরস্থানে গেলাম। সেখানে মালতীর কবর, বাগানের মাঝে ফুলে ঘেরা। তোমার মা এখানে থাকতে ভালোবাসত, দীপঙ্কর বললেন। মারা যাওয়ার আগে বলেছিল তাকে এখানে সমাধিস্থ করতে গু। অনিন্দ কবরের সামনে হাঁটু গেড়ে বসল। মা, কেন আমাকে সত্যি বলে যাওনি? সে বিটবিট করে বলল। সেদিন বিকেলে আমরা বাড়ির ছাদে বসেছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দীপঙ্কর অনিন্দর পাশে বসে তার হাত ধরলেন। আমি জানি এটা তোমার জন্য কঠিন, তিনি বললেন, কিন্তু আমি তোমার জীবনের অংশ হতে চাই গু। অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল। আমার 2 বাবা, সে শেষে বলল, একজন যিনি আমাকে মানুষ করেছেন, আরেকজন যার রক্ত আমার শিরায়। আমি দুজনকেই ভালোবাসতে চাই উ। সেই সন্ধ্যায় দিলীপবাবু আমাদের দুজনকে ডেকে আরেকটা সত্য প্রকাশ করলেন। আমি তোমাদের বলিনি, তিনি বললেন, আমার হার্টের সমস্যা গুরুতর। ডাক্তার বলেছেন আমার হয়তো বেশি দিন নেই গি। অনিন্দ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, না। আমি আপনাকে হারাতে পারব না গি। আমিও কাঁদতে শুরু করলাম। দীপঙ্কর উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এলেন। দিলীপ, তিনি বললেন, আমি একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছি। তিনি কানাডায় থাকেন, হার্টের রোগের বিশেষজ্ঞ। তিনি তোমাকে দেখতে চান উ। দিলীপবাবু অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকালেন। তুমি এসব কি করছ? তুমি আমার ভাই, দীপঙ্কর বললেন। আমি তোমাকে হারাতে পারব না। তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ভুলের জন্য ক্ষমা করেছ। এটা আমার করা উচিত কি? পরদিন আমরা সবাই কলকাতায় ফিরে এলাম নতুন আশা নিয়ে। অনিন্দ তার 2 বাবাকে একসাথে পেয়ে খুশি, যদিও এখনও সব গ্রহণ করতে কষ্ট হচ্ছে তার। কলকাতা ফিরে আমরা যখন বাড়িতে ঢুকলাম, অর্ণব আর দীপাকে একজন অপরিচিত মহিলার সাথে বসে থাকতে দেখলাম। ওই যে মা এসেছেন, দীপা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এই মহিলাকে? আমি জিজ্ঞাসা করলাম, অবাক হয়ে। আমি দীপঙ্করের স্ত্রী সুমিত্রা, মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন। আমি শুনেছি সব, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে উ। আমি তাকালাম দীপঙ্করের দিকে, তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সে আমাকে সবকিছু বলেছে, সুমিত্রা বললেন। অনিন্দ আমার স্বামীর ছেলে, আমিও তাকে চিনতে চাই গি। পরের কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হল। দিলীপবাবুকে কানাডায় নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। দীপঙ্কর আর সুমিত্রা কলকাতায় থাকতে শুরু করলেন। অনিন্দ তার আসল বাবাকে চিনতে শুরু করল, কিন্তু তার কাছে দিলীপবাবুই ছিলেন সত্যিকারের বাবা। 6 মাস পরে দিলীপবাবু সুস্থ হয়ে ফিরে এলেন। সেই উপলক্ষে আমরা সবাই আবার দার্জিলিং গেলাম। এবার অর্ণব আর দীপাও সাথে ছিল। দার্জিলিংয়ের বাড়িতে বিশাল ডাইনিং টেবিলে আমরা সবাই বসেছিলাম। দিলীপবাবু উঠে দাঁড়ালেন। আমি দেখছি আমাদের পরিবার কতটা বড় হয়ে গেছে, তিনি বললেন, চোখে হাসি। একসময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে।
কিন্তু আজ দেখছি এটা আরেকটা শুরু। দীপঙ্কর হাত তুললেন। আমি একটা ঘোষণা করতে চাই, তিনি বললেন। আমরা দার্জিলিংয়ের বাড়িটা একটা হেরিটেজ হোটেলে পরিণত করছি। এটা চালাবেন অনিন্দ আর শ্রাবন্তী গো। আমি আর অনিন্দ অবাক হয়ে তাকালাম একে অপরের দিকে। এইভাবে দীপঙ্কর বললেন, মালতীর স্মৃতি বেঁচে থাকবে, আর আমরাও সবাই বারবার এখানে আসতে পারব গো। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ছাদে গিয়ে তারা দেখছিলাম। অনিন্দ এসে পাশে দাঁড়াল। ভাবতে পারো, সে বলল, এতদিন আমরা কতটা মিথ্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন সেই মিথ্যা থেকে কত সুন্দর একটা সত্য বেরিয়ে এলো। আমি হাসলাম। জীবনে এমন অনেক রহস্য থাকে, আমি বললাম। কিন্তু শেষে সব রহস্যের সমাধান হয়। আমার জীবনের সবচেয়ে বড় সমাধান তুমি। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। আমি মাথা রাখলাম তার কাঁধে। দূরে পাহাড়ের চূড়ায় সূর্য উঠছিল, নতুন দিনের আলো ছড়িয়ে দিয়ে। স্বামীর কোমায় থাকার সময় আমার শ্বশুরের কথা শুনে আমি যে চমকপ্রদ রহস্যের সন্ধান পেয়েছিলাম, তা শেষ পর্যন্ত আমাদের পরিবারকে আরও গভীরভাবে একত্রিত করেছিল। সেই রহস্য ছিল না অশ্লীল বা লজ্জাজনক, বরং ছিল জীবনের জটিলতার একটি প্রমাণ, যা আমাদেরকে দেখিয়েছিল যে সত্য যতই কঠিন হোক না কেন, তা প্রকাশ করলে আমরা ভালোবাসার মাধ্যমে সব সমস্যা অতিক্রম করতে পারি। আপনি অনিন্দর বাবা, আমার শ্বশুর। আমরা একটা পরিবার। দিলীপবাবু গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে গু। আমি দ্বিধায় পড়লাম। কোথায়? আমাদের পুরনো বাড়িতে গু। মনে প্রশ্ন জাগল, একই ফাঁদ নাকি সত্যিই কিছু রহস্য আছে? কিন্তু আমার অন্তর বলছিল, দিলীপবাবুকে একবার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। কিন্তু আমরা ফিরে এসে অনিন্দর কাছে থাকব। আমরা হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপবাবুর গাড়িতে উঠলাম। তিনি গাড়ি চালাতে লাগলেন শহরের প্রান্তের দিকে, যেখানে তাদের পুরনো বাড়িটা অবস্থিত। আমি অনিন্দর সাথে সেখানে কখনো যাইনি, শুধু তার কাছ থেকে শুনেছি যে তার বাবা পুরনো বাড়িটা ছেড়ে দিয়েছেন অনিন্দর মায়ের মৃত্যুর পর। গাড়ি থামল একটা পুরনো ঝিমানো কলোনিতে। পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে বড় বাগান, কিন্তু অয়ত্নে পড়ে ঘাস জঙ্গলে ভরে গেছে। 15 বছর হয়ে গেল এই বাড়িতে কেউ থাকে না, দিলীপবাবু বললেন গাড়ি থেকে নামতে নামতে। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। দিলীপবাবু আমাকে উপরের তলায় নিয়ে গেলেন, একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন। এটা অনিন্দর মায়ের রুম ছিল, তিনি বললেন। পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। দরজা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরটি যেন সময় থেমে থাকা একটা জায়গা। মায়ের পুরনো শাড়ি আলনায় ঝুলছে, টেবিলে শিশি বোতল সাজানো, একপাশে বাক্সপেটরা। বোমা, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই, দিলীপবাবু বললেন। অনিন্দ আমার সন্তান নয় গ। আমি শক খেয়ে দিলীপবাবুর দিকে তাকালাম। কি বলছেন আপনি? অনিন্দ আমার ভাইয়ের ছেলে। তিনি একটা পুরনো ড্রয়ার খুলে বললেন, একটা চিঠি আছে এখানে, সবকিছু লেখা আছে গিউ। দিলীপবাবু আমাকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম দিলেন। আমি কাপা হাতে খাম থেকে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় দিলীপ, তোমাকে কখনো বলিনি, কিন্তু এই সত্য আমার বুকের ভেতর চেপে রাখতে আর পারছি না। অনিন্দ তোমার সন্তান নয়, তোমার ভাই দীপঙ্করের সন্তান। সেই রাতের ভুলের জন্য আমি চিরদিন অনুতপ্ত থাকব। দীপঙ্কর জানে না যে অনিন্দ তার সন্তান। আমি মারা যাওয়ার পর তুমি অনিন্দকে পরখ করে দেখো, তার মধ্যে তোমার ভাইয়ের চরিত্রের ছাপ পাবে। ক্ষমা করো, মালতী। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। একটা মিনিট, আমি বললাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন অনিন্দ আপনার ভাইয়ের ছেলে? আর এই ভাই দীপঙ্কর, তিনি কোথায়? বিদেশে, ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমাদের ভাই ভাইদের মধ্যে যোগাযোগ নেই বলতে গেলে গু। আমি আবার চিঠিটা হাতে নিলাম। কিন্তু এর সাথে গতকালের ঘটনার কি সম্পর্ক? আপনি কেন আমাকে গি? আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি না, বোমা, দিলীপবাবু বললেন। তুমি আমার কাছে সন্তানের মতো। গতকাল আমি অনিন্দকে কি বলছিলাম শুনেছ? আমি ওকে বলছিলাম, বাবা, আমাকে মাফ করো, আমি বোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না। ওকে আমি নিজের মেয়ের মতো দেখি। তুমি অর্ধেক শুনে ভুল বুঝেছ। আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি তোমাকে নিয়ে আসার কারণ অন্য, তিনি বললেন। আমি চাই তুমি সত্যিটা জানো। আমার অসুস্থতার কারণে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো অচিরেই চলে যাব। তার আগে আমি চাই তুমি সব সত্য জানো। কোনো অসুস্থতা? আমি জিজ্ঞাসা করলাম।
ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা, তিনি বললেন। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। এতদিন দিলীপবাবু আমার অনিন্দর বাবা ছাড়াও অনেক বেশি কিছু ছিলেন। বিপদে আপদে তিনি ছিলেন পাশে, আমার মা বাবার মতোই। তার অসুস্থতার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু শ্বশুরবাবু, আমি বললাম, এসব কথা আপনি অনিন্দকে বলেননি কেন? কিভাবে বলবো, তিনি বললেন। ভেবেছিলাম আমার মৃত্যুর পর চিঠিটা পড়ে সব জানবে। কিন্তু দুর্ঘটনার পর মনে হল হয়তো আর সময় নেই। তাহলে গতকাল আপনি অনিন্দর কানে কি বলছিলেন? বলছিলাম, বাবা, আমি সত্যিটা বলতে পারিনি, তুমি আমার ভাইয়ের ছেলে। কিন্তু তুমি আমার কাছে সবসময় আমারই সন্তান। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। এতদিন এই সত্য লুকিয়ে রেখে দিলীপবাবু কি কষ্ট পেয়েছেন। আমরা ঘরে আরও কিছুক্ষণ থাকলাম। দিলীপবাবু আমাকে আরও কিছু চিঠি দেখালেন, পুরনো ফটো দেখালেন যেখানে দীপঙ্কর ও মালতীকে একসাথে দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন, অনিন্দর অবস্থার অবনতি হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে ফিরলাম, উদ্বেগে ভরা মনে। অনিন্দর রুমে পৌঁছে দেখি ডাক্তার আর নার্সরা ব্যস্ত। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। মিসেস রায়, তিনি বললেন, আপনার স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা স্থিতিশীল করতে পেরেছি। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সম্ভবত তিনি শীঘ্রই জ্ঞান ফিরে পাবেন। আমি আর দিলীপবাবু রিলিফ পেলাম। সারারাত আমরা হাসপাতালে কাটালাম। ভোর 4টের দিকে নার্স এসে আমাদের ডাকলেন। মিসেস রায়, মিস্টার রায় জ্ঞান ফিরে পাচ্ছেন। আমি দৌড়ে গেলাম অনিন্দর রুমে। অনিন্দ চোখ খুলছিল। আমি তার হাত ধরে বসে রইলাম, চোখে জল। দিলীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি নিয়ে। পরদিন ডাক্তার বললেন অনিন্দর অবস্থা স্থিতিশীল, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে। আমি ঘরে ফিরে ছেলেমেয়েকে সব খবর দিলাম। তারা খুশিতে লাফিয়ে উঠল। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে লাগলাম। একদিন দিলীপবাবু আমাকে বললেন, বুমা, আমি অনিন্দকে সত্যিটা বলবো। কিন্তু আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। আমি সম্মতি দিলাম। কিন্তু মনে মনে ভয় ছিল, এই সত্য জেনে অনিন্দর কি প্রতিক্রিয়া হবে। 3 সপ্তাহ পর অনিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাড়ি ফেরার পথে অনিন্দ বলল, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কোমায় থাকার সময়। বাবা আমাকে বলছিলেন যে আমি তার ভাইয়ের ছেলে। আমি আর দিলীপবাবু একে অপরের দিকে তাকালাম, অবাক হয়ে। সে পরের গল্প, আমি বললাম। আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো। বাড়ি ফিরে সবাই মিলে একটা ছোট্ট পার্টি করলাম। অর্ণব আর দীপা বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। দিলীপবাবু কিন্তু অনিন্দর চোখের দিকে তাকাতে পারছিলেন না, লজ্জা ও অপরাধবোধে। পরদিন সকালে দিলীপবাবু অনিন্দর ঘরে ঢুকলেন। অনিন্দ, আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। কিন্তু এখানে নয়। আমি চাই তুমি একটা জায়গায় আমার সাথে যাও। অনিন্দ অবাক হয়ে বলল, কোথায় যাব বাবা? দার্জিলিং, দিলীপবাবু বললেন। আমাদের পুরনো সামারের বাড়িটায়। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ আমাকে কখনো বলেনি যে তাদের দার্জিলিংয়ে বাড়ি আছে। দার্জিলিংয়ের বাড়ি? অনিন্দ জিজ্ঞাসা করল, যেন সেও খুব একটা জানে না। হ্যাঁ, দিলীপবাবু বললেন। তোমার জন্মের আগে প্রতি গ্রীষ্মে আমরা সেখানে যেতাম। আমি, তোমার মা আর। তিনি থেমে গেলেন। আর কে? অনিন্দ জিজ্ঞাসা করল। দীপঙ্কর কাকা, দিলীপবাবু ধীরে ধীরে বললেন। আমার ভাই। অনিন্দ আমার দিকে তাকাল, কিছুটা বিভ্রান্ত। দীপঙ্কর কাকা? আমি তো তাকে দেখিনি কখনো। তোমার 2 বছর বয়সের সময় তিনি চলে গিয়েছিলেন ক্যানাডায়, দিলীপবাবু বললেন। আমি চাই তুমি সুস্থ হয়ে উঠলে আমরা 3 জন দার্জিলিং যাই। সেখানে তোমাকে সবকিছু বলব। 2 সপ্তাহ পর অনিন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমরা 3 জন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ণব আর দীপাকে আমার বাবা-মার কাছে রেখে এলাম। দার্জিলিং যাওয়ার ট্রেনে আমরা 3 জন পাশাপাশি বসেছিলাম। অনিন্দ ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল, আর দিলীপবাবু চুপচাপ বসেছিলেন, যেন মনে মনে কিছু ভাবছিলেন। শ্বশুরবাবু, আমি ধীরে ধীরে বললাম, দার্জিলিংয়ের বাড়িতে কি আমরা অনিন্দকে সব বলব? দিলীপবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তার আগে আমি আরও একটা চমক দিতে চাই। দীপঙ্কর সেখানে থাকবে। আমি চমকে উঠলাম। কি? কিভাবে? আপনি তো বললেন তার সাথে যোগাযোগ নেই।
আমি মিথ্যা বলেছিলাম, দিলীপবাবু অস্বস্তির সাথে বললেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। সে বছরে একবার ভারতে আসে, দার্জিলিংয়ের বাড়িতে থাকে গু। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ট্রেন আরেকটা স্টেশনে থামল। দিলীপবাবু চুপ করে গেলেন। সারাপথ আমি ভাবছিলাম, এই পরিবারে কত রহস্য লুকানো আছে যা আমি জানি না। সন্ধ্যার সময় আমরা দার্জিলিং পৌঁছালাম। পাহাড়ের ঢালে একটা বাংলো, চারদিকে দেবদারু গাছ। মিষ্টি কুয়াশায় ঢাকা বাড়িটা দেখতে যেন কোনো রহস্যকাহিনীর সেট। গাড়ি থামতেই আমরা দেখলাম বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছেন। অনিন্দর চেহারার সাথে অদ্ভুত মিল, কিন্তু বয়স অনেক বেশি। দীপঙ্কর, দিলীপবাবু ডাকলেন। সেই লোকটি এগিয়ে এলেন। তোমরা এসে গেছ, তিনি বললেন, কণ্ঠস্বর ভারী। অনিন্দ অবাক হয়ে তাকিয়েছিল। আপনি আমার কাকা? দীপঙ্কর হাসলেন, কিন্তু সেই হাসিতে যেন কষ্ট ছিল। চলো ভেতরে যাই। ঠান্ডা পড়ে যাচ্ছে গু। বাড়ির ভেতরটা বেশ গরম ছিল, ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। সবকিছু পুরনো স্টাইলে সাজানো, যেন সময় থেমে গেছে। কাঠের দেওয়ালে পুরনো ফটোফ্রেম, ইংরেজ আমলের আসবাবপত্র। আমরা বসার ঘরে বসলাম। দীপঙ্কর ঘরে ঢুকলেন 4 কাপ চা নিয়ে। চা, তিনি বললেন, দার্জিলিংয়ের চা গু। আমরা চা নিলাম। কেউ কথা বলছিল না। শেষে অনিন্দ ধৈর্য হারিয়ে বলল, কেউ কি আমাকে বলবে আমরা এখানে কেন এসেছি? দিলীপবাবু আর দীপঙ্কর একে অপরের দিকে তাকালেন। বলো দিলীপ, দীপঙ্কর বললেন। দিলীপবাবু গলা পরিষ্কার করলেন। অনিন্দ, তোমাকে একটা সত্য জানাতে হবে, তিনি বললেন। এই সত্য তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু আমরা চাই তুমি জানো। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তুমি আমার ছেলে নও, তুমি দীপঙ্করের ছেলে গু। অনিন্দ কাপের চা ফেলে দিল। কি বলছেন আপনি? সে উঠে দাঁড়াল। বসো, শোনো, দীপঙ্কর বললেন। তোমার মায়ের সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু আমি বিদেশে চলে যাচ্ছিলাম বলে আমরা বিয়ে করিনি। তোমার মা তখন দিলীপকে বিয়ে করল। কিন্তু বিয়ের আগে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, সেই সময়ের ফল তুমি গু। অনিন্দ তার মাথা ধরে বসে পড়ল। এসব আমি বিশ্বাস করি না। এই দেখো, দিলীপবাবু একটা ডিএনএ টেস্ট রিপোর্ট বের করলেন। তোমার মায়ের মৃত্যুর পর আমি গোপনে টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট বলছে তুমি আমার ছেলে নও। অনিন্দ রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তারপর ছুঁড়ে ফেলে দিল। আমার সারা জীবন ভেবেছি আপনি আমার বাবা, সে দিলীপবাবুর দিকে তাকিয়ে বলল। আর এখন আপনি বলছেন আমি আপনার ভাইয়ের সন্তান? তুমি আমার কাছে সবসময় ছেলেই ছিলে অনিন্দ, দিলীপবাবু বললেন, চোখে জল। আমি তোমাকে ভালোবাসি অনিন্দ দীপঙ্করের দিকে ফিরল। আর আপনি? আপনি কেন আমার কাছে আসেননি? আমি জানতাম না তুমি আমার ছেলে, দীপঙ্কর বললেন। সেই চিঠি তোমার মা শুধু দিলীপকে দিয়েছিল। আমি মাত্র 2 বছর আগে জেনেছি, যখন দিলীপ আমাকে বলেছিল গু। রাতভর আমরা উত্তেজিত আলোচনায় মেতে রইলাম। অনিন্দ অনেক প্রশ্ন করল, কখনো রাগে ফেটে পড়ল, কখনো নিঃশব্দে কাঁদল। আমি পাশে বসে তার হাত ধরে রইলাম। পরের দিন সকালে আমরা বাড়ির পেছনে একটা ছোট্ট কবরস্থানে গেলাম। সেখানে মালতীর কবর, বাগানের মাঝে ফুলে ঘেরা। তোমার মা এখানে থাকতে ভালোবাসত, দীপঙ্কর বললেন। মারা যাওয়ার আগে বলেছিল তাকে এখানে সমাধিস্থ করতে অনিন্দ কবরের সামনে হাঁটু গেড়ে বসল। মা, কেন আমাকে সত্যি বলে যাওনি? সে বিটবিট করে বলল। সেদিন বিকেলে আমরা বাড়ির ছাদে বসেছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দীপঙ্কর অনিন্দর পাশে বসে তার হাত ধরলেন। আমি জানি এটা তোমার জন্য কঠিন, তিনি বললেন, কিন্তু আমি তোমার জীবনের অংশ হতে চাই অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল। আমার 2 বাবা, সে শেষে বলল, একজন যিনি আমাকে মানুষ করেছেন, আরেকজন যার রক্ত আমার শিরায়। আমি দুজনকেই ভালোবাসতে চাই সেই সন্ধ্যায় দিলীপবাবু আমাদের দুজনকে ডেকে আরেকটা সত্য প্রকাশ করলেন। আমি তোমাদের বলিনি, তিনি বললেন, আমার হার্টের সমস্যা গুরুতর। ডাক্তার বলেছেন আমার হয়তো বেশি দিন নেই অনিন্দ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, না। আমি আপনাকে হারাতে পারব না আমিও কাঁদতে শুরু করলাম। দীপঙ্কর উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এলেন। দিলীপ, তিনি বললেন, আমি একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছি। তিনি কানাডায় থাকেন, হার্টের রোগের বিশেষজ্ঞ। তিনি তোমাকে দেখতে চান দিলীপবাবু অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকালেন। তুমি এসব কি করছ? তুমি আমার ভাই, দীপঙ্কর বললেন। আমি তোমাকে হারাতে পারব না।
তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ভুলের জন্য ক্ষমা করেছ। এটা আমার করা উচিত কি? পরদিন আমরা সবাই কলকাতায় ফিরে এলাম নতুন আশা নিয়ে। অনিন্দ্য তার দুই বাবাকে একসাথে পেয়ে খুশি, যদিও এখনও সব গ্রহণ করতে কষ্ট হচ্ছে তার। কলকাতা ফিরে আমরা যখন বাড়িতে ঢুকলাম, অর্ণব আর দীপাকে একজন অপরিচিত মহিলার সাথে বসে থাকতে দেখলাম। ওই যে মা এসেছেন, দীপা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এই মহিলাকে? আমি জিজ্ঞাসা করলাম অবাক হয়ে। আমি দীপঙ্করের স্ত্রী সুমিত্রা, মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন। আমি শুনেছি সব, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। আমি তাকালাম দীপঙ্করের দিকে, তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সে আমাকে সবকিছু বলেছে, সুমিত্রা বললেন। অনিন্দ্য আমার স্বামীর ছেলে, আমিও তাকে চিনতে চাই। পরের কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হল। দিলীপবাবুকে কানাডায় নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। দীপঙ্কর আর সুমিত্রা কলকাতায় থাকতে শুরু করলেন। অনিন্দ্য তার আসল বাবাকে চিনতে শুরু করল, কিন্তু তার কাছে দিলীপবাবুই ছিলেন সত্যিকারের বাবা। 6 মাস পরে দিলীপবাবু সুস্থ হয়ে ফিরে এলেন। সেই উপলক্ষে আমরা সবাই আবার দার্জিলিং গেলাম। এবার অর্ণব আর দীপাও সাথে ছিল। দার্জিলিংয়ের বাড়িতে বিশাল ডাইনিং টেবিলে আমরা সবাই বসেছিলাম। দিলীপবাবু উঠে দাঁড়ালেন। আমি দেখছি আমাদের পরিবার কতটা বড় হয়ে গেছে, তিনি বললেন, চোখে হাসি। একসময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আজ দেখছি এটা আরেকটা শুরু। দীপঙ্কর হাত তুললেন। আমি একটা ঘোষণা করতে চাই, তিনি বললেন। আমরা দার্জিলিংয়ের বাড়িটা একটা হেরিটেজ হোটেলে পরিণত করছি। এটা চালাবেন অনিন্দ্য আর শ্রাবন্তী গো। আমি আর অনিন্দ্য অবাক হয়ে তাকালাম একে অপরের দিকে। এইভাবে দীপঙ্কর বললেন, মালতীর স্মৃতি বেঁচে থাকবে, আর আমরাও সবাই বারবার এখানে আসতে পারব গো। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ছাদে গিয়ে তারা দেখছিলাম। অনিন্দ্য এসে পাশে দাঁড়াল। ভাবতে পারো, সে বলল, এতদিন আমরা কতটা মিথ্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন সেই মিথ্যা থেকে কত সুন্দর একটা সত্য বেরিয়ে এলো। আমি হাসলাম। জীবনে এমন অনেক রহস্য থাকে, আমি বললাম। কিন্তু শেষে সব রহস্যের সমাধান হয়। আমার জীবনের সবচেয়ে বড় সমাধান তুমি। অনিন্দ্য আমার কাঁধে হাত রাখল। আমি মাথা রাখলাম তার কাঁধে। দূরে পাহাড়ের চূড়ায় সূর্য উঠছিল, নতুন দিনের আলো ছড়িয়ে দিয়ে। স্বামীর কোমায় থাকার সময় আমার শ্বশুরের কথা শুনে আমি যে চমকপ্রদ রহস্যের সন্ধান পেয়েছিলাম, তা শেষ পর্যন্ত আমাদের পরিবারকে আরও গভীরভাবে একত্রিত করেছিল। সেই রহস্য ছিল না অশ্লীল বা লজ্জাজনক, বরং ছিল জীবনের জটিলতার একটি প্রমাণ, যা আমাদেরকে দেখিয়েছিল যে সত্য যতই কঠিন হোক না কেন, তা প্রকাশ করলে আমরা ভালোবাসার মাধ্যমে সব সমস্যা অতিক্রম করতে পারি।